4টা। রুমাইশা ঘুমায়নি একটুও। তারপরও ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছে, যদি ঘুমিয়ে যায় তাহলে যেন জেগে উঠতে পারে এমন সময়ে। সাফওয়ান গভীর ঘুমে আছে, নিঃশ্বাস পড়ছে ওর ঘন ঘন। রুমেশা মনোযোগ দিয়ে শুনছে সাফওয়ানের নিঃশ্বাসের শব্দ, আর ওর চুলে পিলি কেটে দিচ্ছে। এই খুব বড়সড় ব্যক্তিটাকে নিজের বুকের উপর রাখতে পেরে ওর যেন অন্যরকম অনুভূতি বয়ে যাচ্ছে সমস্ত শরীরে। প্রচণ্ড রকম ভালো লাগছে ওর। ঘুমানোর পর একদম বাচ্চাদের মতো লাগছে সাফওয়ানকে। মুখে একটি নিষ্পাপতার ছায়া ফুটে উঠেছে ওর। ভুরু দুইটা এখন আর কুঁচকে নেই। মুখটা দেখে বোঝার উপায় নেই যে এই ব্যক্তি জেগে থাকলে কতটা হিংস্র থাকে। মিনিট 15 পরে সাফওয়ানকে জাগানোর সিদ্ধান্ত নিল রুমাইশা। কিন্তু সাফওয়ানের এই সুন্দর ঘুমটা ভাঙাতে ওর মন সায় দিচ্ছে না। মনে হচ্ছে আরও অনেক অনেক সময় ঘুমাক ও। কি হতো যদি আজ সাফওয়ান ওর স্বামী হতো? এই সুন্দর ঘুমটা আর ভাঙাতে হতো না। যতক্ষণ ইচ্ছে ঘুমাতো সাফওয়ান। এই ভোর রাতে উঠে চলে যেতে হতো না আর। নিশ্চিন্তে মনে ঘুমাতো সাফওয়ান এখন ওর বুকে। কারোর ভয় থাকতো না তখন। ভাবতে ভাবতে সাফওয়ানের কপালে আলতো করে স্নেহের চুম্বন বসিয়ে দিল রুমাইশা। তারপর সাফওয়ানের মুখে হাত বুলিয়ে ছোট ছোট করে ডাকলো সাফওয়ানকে। কয়েকবার ডাকার পর চোখ খুলল সাফওয়ান। ঘুম কম হওয়ার কারণে চোখ দুইটা লাল হয়ে আছে। ঘুম থেকে ওকে জাগিয়ে প্রচণ্ড খারাপ লাগলো রুমাইশার। সাফওয়ান ঘুম ভাঙার পরও রুমাইশার বুকে আরও কিছুক্ষণ আলসি ভঙ্গিতে শুয়ে থাকলো। বুকের উপর শুয়ে হাত পা ছোলো আড়মোড়া করতে লাগলো। কিছুক্ষণ পর উঠে বসে রইল বিছানার উপর। ঘুমের ঘর এখনো কাটেনি ওর। চোখ দুইটা ডলে বালিশে শোয়া রুমাইশার দিকে চোখ চোখা করে তাকালো একবার। রুমাইশা ওকেই দেখছিল। সাফওয়ানের এমন করে তাকানোই রুমাইশা নিঃশব্দে হাসলো। তারপর বলল, কি হলো, এভাবে তাকানোর কি আছে? সাফওয়ান কিছু বলছে না দেখে রুমাইশা সন্দেহের চোখে তাকালো ওর দিকে। তারপর আবারও কিছু বলতে যাবে, তখনই সাফওয়ান ওর মুখ বন্ধ করে দিল নিজের অধৈর্যের আক্রমণে। অনেকক্ষণ ধরে গভীরভাবে চুমু খেলো সাফওয়ান। রুমাইশার হাতের আঙ্গুলের ফাঁকে নিজের হাতের আঙ্গুলগুলো রেখে বিছানায় চেপে ধরল। সাফওয়ানের এমন আক্রমণে দিশাহারা হয়ে গেল রুমাইশা। মনে মনে বিপুল পুলক অনুভব করলো ও। ভালো লাগে চোখ দুইটা বন্ধ হয়ে এলো ওর। নিজের সমস্ত ইন্দ্রিয় দিয়ে যেন সাফওয়ানের এই প্রগাঢ় চুম্বনকে নিজের ভিতর ধারণ করে থাকলো ও। কিছুক্ষণ পর সাফওয়ান ছেড়ে দিল ওকে। ছাড়া পেয়ে হাঁসফাঁস করতে লাগলো রুমাইশা। রুমাইশার এমন অবস্থা দেখে মুখ টিপে হাসলো সাফওয়ান। তারপর রুমাইশার চোয়ালের সাথে নিজের চোয়াল ঘষে মৃদু গলায় বলল, সামান্য একটা চুমুতে এই অবস্থা? এরপর তো বিশাল 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 অত্যাচার সহ্য করতে হবে। কি করবি তখন? কথাটা বলে সাফওয়ান রুমাইশার চোয়ালে একটা ছোট্ট করে চুমু দিয়ে বিছানা থেকে উঠে নিচে নামলো আলনা থেকে নিজের টি শার্টটা নেওয়ার জন্য। পেছন থেকে রুমাইশা বলে উঠল, আপনার মুখ দেখে তো বোঝা যায় না আপনি এত অসভ্য। দিনের বেলা আপনি এত গুরুগম্ভীর হয়ে থাকেন, কিন্তু রাত হলে তো দেখছি আপনার হুলিয়া পাল্টে যায়। শব্দটা অসভ্য না, রোমান্টিক। আর মনে মনে সবাই অসভ্যই চায়, কিন্তু উপরে উপরে ভং ধরে তোর মতো। আর এটা যদি অসভ্যতাই হয়, তাহলে আমি অসভ্য তোর কাছে। আর যতদিন বেঁচে আছি অসভ্যই থাকবো। পছন্দ না হলে ঠিকই বাধা দিতেন, কিন্তু তা দেননি, কারণ আপনিও চান আমি অসভ্য হই। রুমাইশা লজ্জা পেল প্রচুর। লজ্জায় মাথা নত হয়ে গেল ওর। সাফওয়ানের কথার বিপরীতে বলার মতো আর কোনো কথা খুঁজে পেল না। উল্টো কান গরম হতে শুরু করলো ওর। সাফওয়ান খেয়াল করলো সেটা। তারপর ও দুষ্টামি করেই বলল, থাক, আর লজ্জা পেতে হবে না। চুমু তো খাওয়া হয়েই গেছে, এখন অসময়ে এসে লজ্জা পেয়ে আর কি হবে? রুমাইশা কটমট চোখে তাকালো সাফওয়ানের দিকে। সাফওয়ানের সেদিকে চোখ পড়তেই অন্যদিকে চোখ ঘুরিয়ে নিয়ে মুখ টিপে হাসলো। আজান দেবে এক্ষুনি, বাড়ি যান। এই তো যাচ্ছি, এখনই যাচ্ছি। তারপর টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা হাতে নিয়ে আবার বিছানায় কাছে আসলো। রুমাইশার দিকে ঝুঁকে আর একটু চুমু খাওয়ার চেষ্টা করলো, কিন্তু মুখ ঘুরিয়ে নিল রুমাইশা। সরুন, আপনি আর জীবনে আমারে চুমু খাবেন না। খাবো 100 বার। এটা বিদায়ী চুম্বন। বলে খপ করে বাম হাতটা দিয়ে রুমাইশার চোয়াল ধরে নিজের দিকে ঘোরালো। তারপর কষে একটা চুমু খেলো। চুমু খাওয়া শেষে রুমাইশার কানের কাছে ফিসফিসে বলে উঠল,
লাভ ইউ মোর দেন মাই লাইফ। আর তারপরই দ্বিতীয়বার পেছনে না তাকিয়ে দ্রুত পায়ে দরজার কাছে গিয়ে নিঃশব্দে দরজার লক খুলে চলে গেল বাইরে। এদিকে সাফনের এমন ফিসফেসানি কণ্ঠে রুমেশের গায়ের পশম দাঁড়িয়ে গেল। বুক আর তলপেটে যেন রক্ত ছলকে উঠল। লজ্জায় নত হলো মুখ, মুখে লাজুক হাসি ফুটে উঠল ওর। অনড় হয়ে বসে রইল বিছানায়। খানিকক্ষণ বাদে দূর থেকে গাড়ির ইঞ্জিনের ক্ষীণ শব্দ ভেসে আসলো। রুমেশা বুঝলো সাফন ওর গাড়ি স্টার্ট দিয়েছে। মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল ওর। হঠাৎ করেই যেন চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগতে থাকলো। নির্জনতায় ছেয়ে গেল যেন ওর আশপাশটা। মুখের হাসিটা মিলিয়ে গেল নিমিষেই। বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল রুমেশা। আজান দিল এমন সময়ে। ফজরটা পড়া হবে না সঙ্গত কারণে, তাই চোখ বুজে নিল ও। সারা রাত না ঘুমানোর কারণে চোখ বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। ঘুম ভাঙল 8টায়। বাড়ির অন্যরা ততক্ষণে উঠে গেছে। শামসুলের অফিস আছে 9টায়। আয়শা নাস্তা বানানো প্রায় শেষের দিকে। রুমেশা উঠে এসে ফ্রেশ হয়ে গেল রান্নাঘরে। আয়শাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কাজ থাকলে বলো মা, করে দিই। শাফিনকে ঘুম থেকে তোল, একসাথে খেয়ে নে সবাই, নাইলে পরে খাবার ঠান্ডা হয়ে যাবে। রুমেশা ঠিক আছে মা বলে গেল শাফিনকে ডাকতে। দরজায় কয়েকবার নক করার পর দরজা খুলল শাফিন। চোখ টলতে টলতে বাইরে এলো। রুমেশের দিকে চোখ পড়তেই কাল রাতের ঘটনা মনে পড়ল ওর। উত্তেজিত হয়ে বলল, রুমি আপু, ভাইয়া চলে গিয়েছে? আসতে বলতে পারিস না, শয়তান ছেলে গেছে চলে ভোরবেলা আজানের সময়ে। ভাইয়ার কি কিছু হয়েছে আপু? পরে বলবানি তোরে মেসেজে, এখন অফ যা, ফ্রেশ হয়ে আয়, খাবি দ্রুত, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে, মা বলেছে, তাড়াতাড়ি আয়। শাফিনকে এক প্রকার ঠেলে পাঠিয়ে দিল ওয়াশরুমে। তারপর আবার রান্নাঘরে এলো। মায়ের সাথে নাস্তা গুছিয়ে দিল। কাজে ফাঁকে আয়েশার দিকে চোখ পড়ল ওর। থমথমে লাগছে মায়ের মুখটা। কাজের প্রেশারে হয়তো এমন লাগছে ভেবে আবার নিজের কাজে মন দিল রুমেশা। সাফন বাড়ি ফিরে আর ঘুমায়নি। পুরো ভোরবেলাটা উত্তরের জঙ্গলের ভেতর কাটিয়ে দিয়েছে। এখানে আসলে ওর অদ্ভুত রকমের শান্তি লাগে। এখানের সাপগুলো ওর গায়ের সঙ্গে লেগে থাকতে পছন্দ করে খুব। খুব তাড়াতাড়ি ও খোলস ছাড়বে। গায়ের চামড়াটা খসখসে হতে শুরু করেছে। এই লেয়ারটা উঠে যাবে। পরনে ওর গত রাতে টি শার্ট, হাতে খসখসে ফ্যাকাশে হয়ে যাওয়া চামড়াগুলো স্পষ্ট হয়ে উঠেছে। রুমে গিয়েই লং স্লিভ পরতে হবে ওর, নইলে যে কেউ দেখে বুঝতে পারবে ওর শরীরের অবস্থা। একটু বেলা হলে নিজের রুমে গেল সাফন। ওয়াশরুমে ঢুকে লম্বা একটা শাওয়ার নিল। তারপর বের হয়ে কালো রঙা ট্রাউজার আর সাদা রঙের লং স্লিভ টি শার্ট পরে নিল। নিজেকে ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে বসে রইল মায়ের অপেক্ষায়। রুনিয়া খাবার নিয়ে উপরে আসলেন। টি টেবিলের উপর খাবার রেখে তিনি গেলেন চিলেকোঠার রুমে। দরজার কাছে সাফন রুমে আছে কিনা চেক করতে। দরজা লক করা নাই, সাফন ভেতরে আছে। রুনিয়া দরজায় নক করতে যাবেন, এমন সময় সাফনও দরজা খুলে বের হয়ে এলো। সাফনকে দেখে রুনিয়া বলেন, কাল রাতে না খেয়ে চলে গেছিলি কেন? বলে তো যাবি যে খাবো না। আমি খাবার নিয়ে এসে দেখি তুই নেই, দুপুরেও খাসনি। তোর কাজের চাপ এত যে খাওয়ার সময় হচ্ছে না তোর। রাতে আমি খেয়েছি মা, তুমি চিন্তা করো না। তোমার সাথে আমার অনেক কথা বলার আছে। বসো এখানে এসে। টি টেবিলের পাশে রাখা চেয়ারগুলোর দিকে নির্দেশ করে বলল সাফন। কোথায় খেয়েছিস? তুই তো বাইরে খাস না কখনো। আর নিচে যে খাবার রেখেছিলাম তা তো সেভাবেই আছে। ভেতরেই খেয়েছি, তবে অন্য জায়গায়। ও নিয়ে তুমি চিন্তা করো না। এখন আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো। রুনিয়া মনোযোগ দিলেন। সাফন গম্ভীর হয়ে গেল হঠাৎ করে। তারপরে কিছুক্ষণ সময় নিয়ে চোখ থেকে গগলসটা খুলে ফেলল। সাফনের চোখ দেখে আতঙ্কিত হয়ে গেলেন রুনিয়া। তোর চোখের রং এমন দেখাচ্ছে কেন? আর কেমন যেন জল জল করছে চোখ দুইটা। মায়ের এমন আতঙ্কিত চেহারা দেখে দীর্ঘশ্বাস চালো সাফন। তারপর মৃদু গলায় বলল, এটা অনেকদিন আগেই হয়েছে মা, তোমাদেরকে আমি দেখাইনি, তোমরা কষ্ট পাবে তাই। কিন্তু এখন আর উপায় নেই আমার কাছে কোনো। তোমাকে আরও কিছু দেখানোর আছে মা, কিন্তু তুমি হয়তো ভয় পাবে। তুমি আমাকে ভয় পেও না মা, আমি তো তোমারই ছেলে। আমাকে তুমি যেন ভয় পেও না। রুনিয়া কি বলবেন বুঝতে পারলেন না। ভয় কেন পাবেন সেটা ভাবতে ভাবতে চেয়ে রইলেন শুধু। সাফন ধীরে ধীরে নিজের মুখের মাস্কটা সরালো। তারপর অসহায় চোখে তাকালো মায়ের দিকে।
তোর ঠোঁট এত কালো হলো কিভাবে? সাফন কিছু বলল না। চোখের কোণা চিকচিক করে উঠল ওর। মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের হাতের স্লিপ গোটালো ও গুটিয়ে কোণই পর্যন্ত উঠিয়ে রাখলো। নিজের শরীরের স্কিনের অবস্থাটা দেখালো রুনিয়াকে। রুনিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন সাফনের শিরা ভেসে ওঠা হাতটার দিকে। নিজের হাত দিয়ে স্পর্শ করলেন সাফনের হাতখানা। খসখসে সর্প চামড়ার উপর দিয়ে নিজের হাতটা বুলিয়ে নিয়ে গেলেন। চোখ ফেটে পানি বেরিয়ে এলো রুনিয়ার। এসব কখন হলো? এরকম তো ছিল না আগে। এগুলো তো অনেক কম ছিল। এত এত বেড়ে গেল কিভাবে? আমাকে কখনো বলিসনি কেন? বলিসনি কেন আমাকে? সাফন নির্বাক হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। রুনিয়া কান্নার চোখে উল্টে পাল্টে দেখছেন সাফনের হাতখানা আর বিলাপ করছেন নিজে নিজে। সাফন নিজের মায়ের মুখটা দুই হাত দিয়ে ধরে নিজের দিকে ফেরালো। তারপর নিজের অধৈর্যরা আলগা করলো মায়ের সামনে। রুনিয়া তাকালেন সাফনের মুখের দিকে। সাফন ঠোঁট আলগা করলেই দেখা গেল ওর ঝকঝকে তীক্ষ্ণ দুইটা দাঁত, সেই জঙ্গলি পশুদের মতো লম্বা ধারালো দাঁত দুইটার দিকে রুনিয়ার চোখ পড়তে চমকে উঠলেন তিনি। ভালো করে সেদিকে দেখেই ডুকরে কেঁদে উঠলেন রুনিয়া। এ কি হাল হয়েছে আমার ছেলের? এ কি হলো বাবা? আপনি এ কি করে গেলেন আমার ছেলেকে? এই কি অবস্থা করে দিয়ে গেলেন আমার সাফওয়ানের? মা, মা জোরে বলো না মা, প্লিজ। কেউ যদি শুনে ফেলে তোমার কথা, তখন অনেক বিপদ হয়ে যাবে মা। থামো মা, তুমি এরকম করলে আমি কিভাবে ঠিক থাকবো মা? চুপ করো মা, আমার কথা শোনো। রুনিয়া সময় নিয়ে অনেক কষ্টে নিজেকে সামলালেন। সাফনের হাত দুইটা নিজের হাতের মুঠোর ভিতর নিয়ে চুমু খেলেন হাতে। এখনো শেষ হয়নি মা, আরো কিছু দেখানোর আছে তোমাকে। রুনিয়া অসহায় দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। ইশারায় বুঝালেন সেগুলো দেখাতে। মায়ের ইশারা পেয়ে সাফনের মুখ আলগা করে নিজের কালো লকলকে লম্বা সর্প জিহ্বাটা বের করলো রুনিয়ার সামনে। এই দৃশ্য দেখে রুনিয়া থমকে গেলেন যেন। উচ্চ কণ্ঠে কাঁদতে নিলেন তিনি, কিন্তু তার আগেই নিজের মুখটা হাত দিয়ে চেপে ধরল। সাফন সেদিকে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি আর তোমার ছেলে নেই মা, আমি পশুতে পরিণত হয়ে গেছি। সামনে হয়তো আরো হব। নিজেকে নিয়ে অনেক রিসার্চ করেছি মা আমি, কিন্তু কোনো সলিউশন বের করতে পারিনি। আমি ব্যর্থ হয়েছি আমি মা। এখনো চেষ্টা করে যাচ্ছি, জানি না আদৌ সফল হব কিনা, সে সময় পাবো কিনা। আমি যদি কোনো রেমেডি বের করতে না পারি, তবে আমি খুব শীঘ্রই মারা যাব মা, নইলে অন্য কোনো প্রাণীতে পরিণত হব চিরকালের জন্য। ছেলের মুখে মৃত্যুর কথা শুনে রুনিয়া আর নিজেকে সামলাতে পারলেন না। উচ্চস্বরে কেঁদে উঠলেন তিনি। সাফন এবার বাধা দিল না। কিছুক্ষণ বিরতি দিয়ে সাফন বলে উঠল, আমি জানি আমি বেশি দিন বাঁচবো না, তবে মৃত্যুর আগে আমার একটা শেষ ইচ্ছে আছে মা। আমি খুব করে চাই আমার ইচ্ছেটা পূরণ হোক, খুব খুব করে চাই। আর সেটা পূরণ করতে তুমি আমাকে সাহায্য করবে মা। রুনিয়া কিছুক্ষণ সময় নিয়ে নিজের কান্না থামালেন। ধরা গলেই বলেন, কি ইচ্ছা তোর বল আমাকে। আমি যেভাবেই হোক তোর ইচ্ছেটা পূরণ করব। প্রয়োজনে নিজের প্রাণটা দিয়ে দেব, তবুও তোর ইচ্ছা পূরণ করব। ফুপিয়ে কাঁদতে লাগলেন তিনি। সাফওয়ান মৃদু হাসল। মায়ের মুখটা দুই হাত দিয়ে আলতো করে ধরে পড়ল, প্রাণ দিতে হবে না মা, তুমি শুধু রিমুকে আমার বউ করে নিয়ে আসার ব্যবস্থা করে দাও, আর কিচ্ছু চাই না। রুনিয়া অবাক হলেন সাফনের এই আবদারে। রুমিকে বউ করতে চায় তার ছেলে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? রুমি কি কখনো বিয়ে করতে চাইবে? সাফনের এই অবস্থা জানলে শামসুল মানবে কখনো? আর রাফসান তো সাফনের ঘোর বিরোধী। ও কি কখনো মেনে নিবে? কিছুক্ষণ চুপ থেকে নিজের চোখের কোণা থেকে পানি মুছে রুনিয়া সাফনের দিকে তাকিয়ে বললেন, তুই যে বিয়ে করবি আর রুমিকে বিয়ে করবি, এতে আমি প্রচন্ড খুশি। আর রুমিকে আমারও খুব পছন্দ, কিন্তু রুমি কিভাবে রাজি হবে? ও তো তোর এইসব ব্যাপারে জানলে তো কখনোই বিয়ে করতে চাইবে না। তখন কি হবে? আর তোর মামা মামিও তো খুব ভালো করেই জানে তুই ওর জন্য ঠিক কতটা ক্ষতিকর। আর রাফসানের কথা বাদই দিলাম, ও তো এই ঘটনার পর থেকে তোকে চোখেই দেখতে পারে না। আর বিয়ের ক্ষেত্রে তো শামসুল আয়েশা অবশ্যই রাফসানের মতামতকে প্রায়োরিটি দিবে। মা, রিমু সব কিছু জানে, একদম সব কিছু। রুমি জানে সবকিছু? কিভাবে? কে জানিয়েছে? ও জেনে গেছিল বা কিছুটা, তারপর ওকে আমি সব বলেছি। ইভেন ও আমার চেহারাও দেখেছে। ওই প্রথম কেউ যার সামনে আমি আমার মুখের মাস্ক খুলেছি মা। আর ওর যে জ্বর হয়েছিল সেটা আমাকে দেখেই ভয় পেয়েছিল, যদিও এখন আর কোনো ভয় নেই। এসব কবে হলো?
তলে তলে এত কিছু হয়ে গেল আমার বাড়িতে আমার চোখের সামনে দিয়ে, আর আমি কিছুই টের পেলাম না। কিন্তু রুমি জানলেই কি তোকে বিয়ে করতে চাইবে কখনো? ও তো তাহলে অবশ্যই জানে যে তুই বিষধর। আর ও যদি তোর স্ত্রী হয় তাহলে তো হাজার সতর্ক থাকলেও দুর্ঘটনা ঘটতে সময় লাগবে না। রিমুকে নিয়ে কোনো চিন্তা নেই মা, চিন্তা হলো মামা মামি আর রাফসানকে নিয়ে। আমি যে কোনো মূল্যেই রিমুকে বিয়ে করব। এখন সেটা তাদের মতে বা অমতে, কিন্তু তাদের মতে হলে ভালো হয়, কারণ আমি চাই না দু পরিবারের ভেতর আবার সম্পর্ক নষ্ট হোক বা রিমু ওর মা বাবার থেকে আলাদা হোক। কিন্তু রুমি যে রাজি হবে সে বিষয়ে তুই এত শিওর হচ্ছিস কিভাবে? এই, তোরা কি প্রেম টেম করছিস না তো? সত্যি করে বল। মা কি সব বলছো? আমি প্রেম করতে যাব কেন? আমি জাস্ট বলেছি যে রিমু আমাকে বুঝবে, তাই আর না করবে না। তোরে কইছে? সাফওয়ান কি বলবে বুঝলো না। চোরাচুকি এদিক ওদিক তাকালো শুধু। মায়ের সাথে এইভাবে এসব বিষয়ে কখনো কথা বলা হয়নি বলে লজ্জা লাগছে ওর। কিভাবে বোঝাবে এখন মাকে? ছেলেকে এইভাবে মেয়েদের মতো লজ্জা পেতে দেখে রুনিয়া এতক্ষণে মন খারাপ ভুলে হেসে উঠলেন। রুমির সাথে যে তার ছেলের খুব জমে গিয়েছে এটা শিওর হয়ে গেলেন। সাফওয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে হেসে বললেন, আমি তো ভাবিনি তোকে দিয়ে এই সমস্ত হবে। সারাক্ষণ এভাবে মুখ গোমরা করে ভ্রু কুচকে থাকিস, তাতে তো আমারই ভয় লাগে। রুনিয়া এবার নিজের চেয়ারটা সাফওয়ানের দিকে আরেকটু এগিয়ে নিয়ে এসে বসলেন। কিভাবে কি হলো বল না? রুমাইশের সাথে তো সব সময় খ্যাক খ্যাক করতে দেখতাম, এর মাঝে কিভাবে কি হলো? মায়ের এমন আগ্রহ ভরা চেহারা দেখে মনে মনে খুব হাসি পেল সাফওয়ানের, কিন্তু বাইরে থেকে সেটা প্রকাশ করলো না। তাতে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর নাস্তার ট্রেটা হাতে নিয়ে বলল, তুমি তোমার মেয়ের থেকে শুনে নিও, আমাকে ছেড়ে দাও, আমি কিছু বলতে পারবো না। তারপর রুমে ঢুকে দরজা দিয়ে দিল। রুনিয়া ছেলের এহেন অবস্থা দেখে অবাক হলেন, সাথে খুশিও হলেন। কিন্তু রুমি রাজি থাকলেও তিনি শামসুল বা আয়েশা কিভাবে রাজি করাবেন? ওরা তো কখনোই রুমিকে সাফওয়ানের হাতে তুলে দেবে না। তখন কি হবে? আর তার ছেলের এই অবস্থাতে তো কখনো বিয়ে হবে না। কে চাইবে তার মেয়ের জমদূতের কাছে থাকুক? কিন্তু দমে গেলেন না রুনিয়া। শামসুলের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন। কি হবে সেটা পরে দেখা যাবে, আগে কথা বলে দেখতে হবে। বিকেলবেলা শাফিন চলে গেল বাড়িতে। শামসুল অফিস থেকে এসে নিজের রুমে ঘুমাচ্ছেন। রুমাইশা রুমে বসে ফোন চাপছে। শাফিন চলে যাওয়ায় ওর ভালো লাগছে না। বাড়িতে একা একা বোর হতে হয় শুধু। রাফসান ভাই আসবেন কয়েকদিন পর, কিন্তু ও যা বলেছে তাতে ওর সাথে আর কথা বলবে না রুমাইশা। ঘুরতেও যাবে না কোথাও এবার। আর মায়ের সাথেও এ নিয়ে ও কথা বলবে, এই কথা মা ছাড়া কেউ লাগায়নি রাফসানের কানে। এসব ভাবতে ভাবতেই আসে এলেন রুমাইশার রুমে। রুমে ঢুকে দরজা লক করে দিলেন। রুমাইশা ফোন রেখে মায়ের দিকে তাকালো। মা হঠাৎ দরজা লক করছে কেন? অবুঝ দৃষ্টিতে তাকিয়ে রইল ও আয়েশার দিকে। আয়েশা এসে বসলেন রুমাইশার সামনে, মুখটা ওনার থমথমে। রুমাইশা মাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করেই বলল, কি বলবে মা, কোনো সমস্যা হয়েছে? আশা উত্তর করলেন না ওর কথাই। পরক্ষণে দাঁতের দাঁত চেপে সাপটে একটা চর মেরে দিলেন রুমাইশার পা গালে। চর খেয়ে রুমাইশা মুখটা ঘুরে গেল অন্যদিকে। থতমত খেয়ে গেল ও। হাতটা চর খাওয়া জায়গায় দিয়ে মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ও। আয়েশা ওকে কেন এভাবে মারলো ওর মাথায় আসছে না। আয়েশা ঢালো দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। রুমাইশা আমতা আমতা করে বলল, আমাকে মারলে কেন মা? কথা শেষ না করতেই আরও একটা চর পড়ল ওর মুখের উপর। রুমাইশা ছিটকে পড়ল যেন। মায়ের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল ও। মা থেকে শেষ কবে মেরেছে মনে পড়ে না ওর। সেই মা ওকে আজ কেন মারল? তোকে মারলাম কেন তুই বুঝতে পারছিস না মোটেই? রাতে কে ছিল তোর রুমে? কার সাথে শুয়েছিলি তুই? দিনে দিনে নষ্ট মেয়েদের মতো হচ্ছিস তুই। আমাদের চোখের সামনে দিয়ে তুই ছেলে ঢুকাচ্ছিস করে, আবার আমাকে জিজ্ঞেস করছিস তোকে কেন মারলাম? কে ছিল বল? ওই ছেলে কে? ভোরবেলা তোর রুম থেকে কে বেরিয়েছে? শাফিনের নাম নিবি না, শাফিনকে আমি দেখলেই চিনি। কে ছিল বল? কার সাথে শুচ্ছিলি তুই? মায়ের কথাই রুমাইশা জমে গেল। ও এখন মাকে কিভাবে বোঝাবে ওদের ভেতর ফিজিক্যালি কিচ্ছু হয়নি? মা কি বিশ্বাস করবে? কখনোই করবে না। অসহায় চোখের পানি ফেলতে লাগলো ও। আয়েশা রেগে গেলেন অনেক। ডান হাত দিয়ে রুমাইশের জল চেপে ধরে বললেন, একদম ন্যাকা কান্না কাঁদবি না। কে ছিল ওই ছেলে এক্ষুনি বল? কার সাথে তুই এরকম নোংরামি সম্পর্কে চালিয়েছিস? মা,
তুমি যা ভাবছো সেরকম কিছুই না, বিশ্বাস করো আমি কিছু করিনি। তোর কোনো কথাই আমি শুনতে চাচ্ছি না। তুই নাম বল, ওই ছেলের পরিচয় বল। কার এত বড় বুকের পাটা যে আমার বাড়িতে এসে আমারই সামনে দিয়ে আমার মেয়ের সাথে নোংরামি করছে? নাম বল এক্ষুনি। যা জলো গলাই বললেন আয়েশা। এমন সময় বাইরে আয়েশার ফোন বাজতে শোনা গেল। আয়েশা রোমাশের মুখ ছেড়ে দিয়ে ওর দিকে রক্ত চক্ষু দিয়ে তাকিয়ে বাইরে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, আমি আসছি এক্ষুনি। তোর বলা লাগবে তুই কার সাথে কি করছিলি। রোমাশা ফোপাতে লাগলো। ও কিভাবে সাফনের নাম বলে দিবে? সাফনকে তো কেউ পছন্দ করে না বাসায়। এখন ও কি করবে? কিভাবে বলবে মাকে সাফনের কথা? বিপদ যেন ওর শেষই হচ্ছে না, একটা পর একটা লেগে আছে। ও কি করবে এখন? সাফনের কথা শোনার সাথে সাথেই তো মা ফুপ্পির কাছে ফোন দিবে শিওর। তাহলে ফুপ্পি কি ভাববে? ফুপ্পিও কি ওকে নোংরা ভাববে? আয়েশা বাইরে গিয়ে ফোন দেখলেন রুনিয়া ফোন দিয়েছে। আয়েশা নিজের কণ্ঠ স্বাভাবিক করে ফোন ধরলেন। ওপাশ থেকে রুনিয়া সালাম দিলেন। আয়েশা সালামের উত্তর দিলেন। কুশল বিনিময় করে রুনিয়া বললেন, শামসুলের কাছে ফোন দিলাম, তা ওই ফোন তুলছে না, তাই তোরটাতে দিয়েছি। আপা ও ঘুমিয়েছে, মনে হয় ফোন সাইলেন্ট করা, এই জন্য টের পায়নি। গুরুত্বপূর্ণ কিছু নাকি? দিব আপনার ভাইয়ের কাছে ফোন? না থাকুক, ওর ঘুম ভাঙানোর দরকার নেই এখন। উঠলে বললো আমি ফোন দিয়েছিলাম, কথা বলার আছে কিছু। আচ্ছা আপা, রাখছি তাহলে। বলে আয়েশা কল কেটে দিলেন। ফোনটা নিয়ে আবার রুমেশের রুমে ঢুকলেন। রুমেশা ফোপাচ্ছে। দরজা লক করে আবার এসে বসলেন রুমেশার সামনে। রুমেশা তাকিয়ে আছে নিচের দিকে। এই তাকা আমার দিকে। নিচে কি দেখছিস তুই? আমার দিকে তাকা। এত নষ্ট হয়েছিস কবে থেকে বল? আর ওই ছেলের পরিচয় বল। কিচ্ছু লুকাবি না তুই। কে ওই ছেলে? আমাদের চেনা চেনা কেউ তো এত লম্বা না। বল কেউ। লম্বার পয়েন্টটা মনে পড়তেই আয়েশা চমকে উঠলেন। তারপর জড়ানো গলায় বললেন, সাফন ওইটা? কন্দনরত রুমেশাকে একটা ঝাঁকি দিয়ে জিজ্ঞেস করলেন, সাফন ওইটা? সত্যি করে বল, ওটা সাফন কিনা? রুমেশা কাঁদতে কাঁদতে উপর নিচে মাথা নাড়ল। তারপর কেঁদে কেঁদেই বলল, তুমি যা ভাবছো এমন কিছু হয়নি মা, বিশ্বাস করো। আয়েশা যেন অভক্তি এসে গেল রুমেশের উপর। ঘেন্না নিয়ে তিনি বললেন, ছি ছি, এতটা নিচে নেমে গেছিস তুই? সারা জীবন ভাই ডেকে এসে এখন তার সাথে রাতে একসাথে থাকছিস? ছি, তোকে তো আমার মেয়ে বলতে ঘৃণা হচ্ছে। ওকে চিনিস তুই? ও সম্পর্কে জানিস কিছু? ও কি করতে পারে সে সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ও কতটা ভয়ঙ্কর হতে পারে সে সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে তোর? এই যে দাগ গলায়। রুমেশের গলার বা পাশের দিকটার আবজা ছোপ ছোপ দাগ দেখিয়ে বললেন তিনি, এই দাগটা কিভাবে হয়েছে তুই জানিস না? ও তোকে মেরে ফেলেছিল বলতে গেলে। বিষ, ওর দাঁতের বিষ। আমার কথা বুঝতে পারছিস তুই? তোকে মেরে ফেলতে ওর 2 মিনিটও লাগবে না। রুমেশা চোখ মুছে নিল। হঠাৎ করে যেন ওর সমস্ত ভয় উবে গেল। ভয়ের জায়গায় দ্বিগুণ সাহস শেষে ভর করল। আয়েশার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, জানি আমি সব, কিভাবে কি হয়েছে আমি সব জানি। আর আমি এসব জেনেই ওকে ভালোবেসেছি। আর আমাদের ভেতর কিছুই হয়নি। ওর ঘুম আসছিল না, তা আমার কাছে এসছে, জড়িয়ে ধরেছে শুধু, আর চুমু খেয়েছে, আর কিছুই না। কতটা নির্লজ্জ হলে মানুষ মায়ের সামনে এসব কথা বলতে পারে? কিসের ভালোবাসা তোদের? এসব ভালোবাসা না, এসব নষ্টামি। মা মোটেও এইভাবে বলবে না। সাফওয়ান ভাইয়া আমার জন্য কি কি করেছে এক সময় তোমরা সবাই জানো। আর ও এখনো তেমনই আছে, আমার গায়েও কোনো আঁচ লাগতে দেবে না। আর ও আমাকে যথেষ্টই ভালোবাসে, আর আমিও তাই। ও কেমন মন মানসিকতার সেটা আমার সাথে সাথে তোমরাও জানো। তাই অপবাদ দিও না। আমি এতবার করে বলছি যে আমাদের মাঝে কিছুই হয়নি, তারপরেও তোমার বিশ্বাস হচ্ছে না। তো যদি বিশ্বাস নাই হয় তাহলে তুমি যা ভাবছো তাই হয়েছে। আয়েশা রুমেশার এমন কথাই আবারও সাপটে একটা চর মারল ওর গালে। তারপর রুমেশার হাত থেকে ফোনটা একটানে ছিনিয়ে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। রাত পর্যন্ত রুমেশার সাথে একটা কথাও বললেন না আয়েশা। রুমেশাও নিজের জেদ বজায় রেখে মায়ের সাথে কথা বলল না, ফোনটাও চাইতে গেল না। এটা জেনেও যে সাফন অবশ্যই ওকে মেসেজ দিবে। একবার না একবার নিজের রুমে ঠাই বসে রইল। আয়েশা ভেতর ভেতর রাখি ফুঁসতে লাগলেন। রুমেশা প্রচুর জেদি, তবে সেটা খুব কম দেখায় ও। কিন্তু একবার দেখালে আর ওকে ঠেকানো যায় না। আত্মসম্মানবোধ অনেক ওর। আজ পর্যন্ত কখনো ও এক জিনিস দুবার চায়নি কারোর কাছে, না আয়েশার কাছে আর না শামসুলের কাছে। জেদের সাথে সাথে প্রচণ্ড রকম অভিমানীও ও। রুমেশা যে সন্ধ্যা গড়িয়ে গেল আয়েশার সাথে কথা বলতে আসলো না,
তাতেই আয়েশা বুঝে গেলেন যে মেয়ের মাথায় জেদ চেপেছে। খুব সহজে আর ও আসবে না আয়েশার সাথে কথা বলতে, আর সাফনের বিষয়টা নিয়েও খুব বড় রকমের ঝামেলা বাঁধবে। এটা ভেবে আরও রেগে রইলেন আয়েশা। এর মাঝে সাফন মেসেজ দিয়ে না পেয়ে দুবার কল দিয়েছে রুমাইশার ফোনে। আয়েশা দেখেছেন যদিও মেসেজ দেখতে পায়নি। লক স্ক্রিনে নোটিফিকেশন হাইড করে রেখেছে রুমাইশা। ফোনের ভেতর না ঢুকলে মেসেজ দেখা যাবে না। আয়েশা ঠিক করলেন রাতেই শামসুলকে এই বিষয়ে জানাবেন তিনি। প্রথমে যদিও ভেবেছিলেন ব্যাপারটা নিজের মধ্যেই রাখবেন, কিন্তু রুমাইশার ভেতর কোনো অপরাধবোধ না দেখে মতামত বদলে ফেলেছেন তিনি। রাতে খাবার টেবিলে খাবার গোছাচ্ছিলেন আয়েশা, তখন শামসুলের ফোনে কল এলো রুনিয়ার। শামসুল রুমে বসে অফিসের কিছু কাগজপত্র দেখছিলেন। রুনিয়ার কল দেখে রিসিভ করলেন তিনি। রুনিয়ার আগের মিসড কলগুলো দেখছিলেন, কিন্তু পরে ফোন দিতে ভুলে গেছে। ফোন রিসিভ করার পর কৌশল বিনিময় করে রুনিয়া বলেন, ভাই তোমার সাথে আমার খুব ইম্পর্ট্যান্ট কথা আছে। বিকেলে একবার ফোন দিয়েছিলাম আয়েশার কাছে, কিন্তু ও হয়তো তোমাকে বলতে ভুলে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখেছিলাম তোর মিসড কল, কিন্তু পরে ব্যাগ দিতে ভুলে গেছি। বুড়ো হয়ে যাচ্ছি, কিছু এখন আর মনে থাকছে না। কি ইম্পর্টেন্ট কথা আপা বল। সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সব ঠিক আছে। তোকে আমার একটা প্রস্তাব দেওয়ার আছে। আমি তোদের বাড়িতে এসে কথাগুলো বলতে পারলে ভালো হতো, কিন্তু এখন আর সময় নেই সেসবে, তাই ফোনেই বলছি। আমার কথাগুলো ধৈর্য ধরে শুনবি, আগে থেকে হাইপার হবি না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবি। আসলে কিভাবে বলবো বুঝতেছি না। তুই তো জানিস আমার সাফনের অবস্থা সম্পর্কে। ওর জীবনটা অন্য 10টা মানুষের মতো স্বাভাবিক না। আমার ছেলের বয়স 30 পার হতে চলেছে বলে ভুল হবে, হয়ে গেছে। আমার ছেলের তো বিয়ে দেওয়া অসম্ভব বলতে গেলে, কিন্তু আমি তো একজন মা। আমার তো ইচ্ছে হয় আমার ছেলের একটা বউ হোক, বাচ্চা হোক, সংসার হোক, সুখে শান্তিতে থাকুক বউ বাচ্চা নিয়ে। আরও ছেলে মানুষ, ওর তো একটা চাহিদা আছে। বয়স হয়েছে এখন, ওর তো একটু ভালোবাসার দরকার আছে, মন খুলে কথা বলার একজন সঙ্গীরও দরকার আছে। তা তুই এখন কি বলছিস? তোর ছেলের জন্য মেয়ে দেখে দিতে? আমার মেয়ে দেখতে কোনো সমস্যা নেই। সাফওয়ান আমার ভাগিনা, ওর জন্য তো আমি মেয়ে দেখলে সব থেকে ভালো মেয়েটাকেই খুঁজে বের করব। কিন্তু আপা, তুই তো জানিসই, বিয়ে দিতে হলে তো মেয়ের বাড়ির লোক ছেলেকে দেখতে চাইবে। আর সাফওয়ানের চেহারা তো আমরা যতদূর জানি স্বাভাবিক নেই। ওকে দেখে যে কেউই বুঝে যাবে ওর ভেতর গুরুতর কোনো সমস্যা আছে। তখন কি কেউ মেয়ে দিতে চাইবে? আর যদি চেহারা ম্যাটার নাও করে, যেহেতু সাফওয়ান মোটামুটি একটা জব করে, ভালো স্যালারি পায়, বা তোদের গাড়ি বাড়ি আছে, তারপরেও তো সমস্যা। সাফওয়ানের যে দাঁতে বিষ আছে সেটা যদি মেয়ের বাড়ির কেউ জানে, তাহলে তো কখনোই কেউ মেয়ে দিবে না। আর যদি ইনফরমেশন গোপন রেখে বিয়ে দেওয়া হয়, তবুও তো সেই মেয়েটা একসময় না একসময় জেনে যাবে। আর তাছাড়া তার লাইফ রিস্ক থাকবে 90%। এসব সম্পর্কে আমিও ভেবেছি শামসুল। আমি ভাবছিলাম যে যেহেতু সাফনের ব্যাপারে আমাদের দুই পরিবার ছাড়া কেউ জানে না, আর তোরাও সাফনের ব্যাপারটা ভালো বুঝিস, তাই ভাবছিলাম যে ব্যাপারটা আমাদের নিজেদের ভেতরে হলে মন্দ হতো না। নিজেদের ভেতরে বলতে তুই কি বলতে চাচ্ছিস? খুলে বল। আমি তোর মেয়েকে চাই আমার বড় ছেলে সাফনের জন্য। সাফনের বউ করে নিতে চাই আমি রুমিকে। আপা, তোর মাথা ঠিক আছে? তুই আমার রুমিকে কিভাবে তোর ছেলের বউ বানাতে চাস? তুই জানিস তোর ছেলে কেমন, আর ও কতটা ক্ষতিকর যে কারোর জন্য। আর যে ছেলে আমার মেয়েকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে ফেলেছিল, তার কাছে আমি মেয়ে দিব? সবকিছু জেনে শুনেও আমার মেয়ের কি এতটা আকাল পড়েছে যে শেষমেশে একটা জঙ্গলি জানোয়ারের সাথে আমার মেয়ের বিয়ে দিতে হবে? শামসুলকে এইভাবে ফোনে চিল্লাতে দেখে আয়েশা ডাইনিং থেকে দ্রুত পায়ে গেলেন সেখানে। স্বামীর এমন অগ্নিমূর্তি দেখে বুক কেঁপে উঠল আয়েশার, কিন্তু ফোনের ওপারে যে রুনিয়া আছে তার বুঝতে বাকি রইল না, কারণ শেষের কথাটা তিনি শুনেই ফেলেছেন। আর জঙ্গলি জানোয়ার বলতে শামসুল কাকে বুঝিয়েছেন সেটাও বুঝলেন। বাইরে বাবার উঁচু গলা শুনে রুমাইশাও বেরিয়ে এলো। নিজের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। মা দাঁড়িয়ে আছে তাদের রুমের দরজায়। রুমাইশা নিজের অবস্থান থেকেই বোঝার চেষ্টা করলো কি হচ্ছে। শামসুলের কথাগুলো রুনিয়ার বুকে গিয়ে লাগলো একদম। তিনি উত্তর দিলেন, শামসুল, তুই কিভাবে সাফওয়ানকে এইভাবে বলতে পারলি? আমার ছেলে জঙ্গলি জানোয়ার, ও আমার সন্তান, আমি ওকে পেটে ধরেছি। আমি তোর বোন, ও তোর বোনের সন্তান, তুই ওকে এইভাবে বলতে পারলি? ও তো তোর সন্তানের মতোই। ও যে রুমিকে খারাপ রাখবে এমন তো নয়। আমার ছেলে যথেষ্ট দায়িত্ববান। আর রুমিকে যে আঘাত করেছিল তখন ও নিতান্তই ছোট ছিল।
নিজের অবস্থা সম্পর্কে ওর কোনো ধারণা ছিল না। ও যদি জানতো যে রুমাইশাকে এইভাবে মৃতপ্রায় করে ফেলবে তাহলে কি কখনো ওকে কামড়াইতো? দেখ আপা, তোর খারাপ লাগবে এটাই স্বাভাবিক। আমি যা বলেছি সেটা মিথ্যা নয়। রুমি যদি তোর মেয়ে হতো আর সাফওয়ান যদি আমার সন্তান হতো, তুই কি কখনো নিজের মেয়েকে এমন কারোর সাথে বিয়ে দিতে চাইতিস বল? কখনো চাইতিস না। আমি যদি দেখতাম যে সে আমার মেয়ের নিরাপত্তা নিশ্চিন্ত করছে, কোনো ক্ষতি করছে না, খেয়াল রাখছে, ভালোবাসছে, তাহলে আমি অন্তত তার ভবিষ্যৎ চিন্তা করে মেয়েকে তার হাতে তুলে দিতাম। না আপা, তুই দিতিস না। তুই এখন যে কথাগুলো বলছিস সেগুলো সব আবেগের কথা। তুই যদি সত্যি আমার জায়গায় থাকতি তাহলে কখনোই রাজি হতে না। আমি এই বিষয় নিয়ে তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। তুই আমার বোন, তোর সাথে আবার সম্পর্ক নষ্ট করতে চাই না আমি। রুমিকে ছেলের বউ করার কথা মাথা থেকে ঝেড়ে ফেল। আমি বেঁচে থাকতে এরকম কিচ্ছু হবে না, মনে রাখিস। এই বলে কল কেটে দিলেন শামসুল। রুনিয়াকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ দিলেন না। শামসুলকে কল কেটে দিতে দেখে আয়শা এগিয়ে এলেন সেদিকে। শামসুলের পাশে গিয়ে বসলেন। স্ত্রীকে পাশে পেয়ে শামসুল তেজি কণ্ঠে বলে উঠলেন, আমার বোন আগেও যেমন স্বার্থপর ছিল ছেলের জন্য, এখনো তাই আছে। নিজের ওই বন্য প্রাণীটাকে আমার মেয়ের ঘাড়ে চাপাইতে চাচ্ছে। মানুষ কতটা নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে দিন দিন। আমার মেয়ের কিসে কমতি আছে যে ওইরকম একটা ছেলেকে বিয়ে করতে হবে ওর? রুমাইশা বাবার সমস্ত কথা শুনে ফেল। সাফনের সাথে কথা বলার দরকার ভীষণ, কিন্তু ফোনটা তো মায়ের কাছে। মায়ের কাছে যে ফোন চাইবে সেই উপায়ও আর রইল না। পরিস্থিতি এখন বেকায়দা। বাইরের দিকে আর এগোলো না। ও নিজের ঘরে ঢুকে দরজা দিয়ে দিল। এদিকে আয়েশা রুনিয়ার এই ফোন কলের পর আর স্থির থাকতে পারলেন না। আগুনে ঘি ঢেলে দিয়ে তিনি বললেন, তোমার বোনের চাল এবারে আমি ধরতে পেরেছি। তোমার বোন যে তোমার আড়ালে কি নোংরা খেলা খেলছে তা তুমি ভাবতেও পারবে না। চাল চালছে বলতে কি বোঝাতে চাইছো তুমি? কি করেছো? ছেলেকে লেলিয়ে দিয়েছে আমার মেয়ের পিছনে, যাতে ওর ছেলে অনায়াসেই বিয়ে করে নিয়ে যেতে পারে আমার মেয়েকে। সাফওয়ানকে আমি আজ ভোরবেলা বের হতে দেখেছি রুমির ঘর থেকে। সারা রাত সে এখানেই ছিল রুমির কাছে। তোমার মেয়েকে ধরেছিলাম আমি বিকেলে, কিন্তু তার অপরাধ বোধ তো নেই। উল্টো আমার সাথে গলা চড়িয়ে কথা বলেছে তোমার মেয়ে। বলেছে নাকি ভালোবাসে। আমাদের সবার চোখে ফাঁকি দিয়ে তোমার মেয়ে তোমারই বাড়িতে এই সমস্ত করেছে। ও সাহস কতটা বেড়ে গিয়েছে সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আয়শার কথা শুনে চোয়াল শক্ত হয়ে গেল শামসুলের। মেয়ের এহেন অধপতন মেনে নিতে পারছেন না তিনি। তার মেয়ে যে কিনা স্কুলের ছেলের বন্ধুদের সাথেও কখনো কথা বলতে চাইতো না, সে কিনা আজ একটা ছেলের সাথে তারই বাড়িতে। আর ভাবতে পারলেন না শামসুল। বুকের ভিতর যেন ব্যথা কুণ্ডলি পাকিয়ে ঠেলে ঠেলে উঠছে। তার মেয়ে এতটা নিচে নেমে গেল কিভাবে? আয়েশার দিকে তাকিয়ে রুমাইশাকে ডাকার জন্য নির্দেশ দিলেন তিনি। আয়েশা স্বামীর নির্দেশ মতো গেলেন রুমাইশাকে ডাকতে। রুমাইশা নিজের রুমে বসে ছিল চুপচাপ। ওর মনটা এমনিতেই ভালো নেই। মাথায় সারাক্ষণ ঘুরছে সাফনের পরিণতির কথা। বেশি সময় নেই ওর হাতে। ওর শেষ সময়গুলো যেখানে খুব সুন্দর করে কাটানোর কথা, সেখানে ওর সমস্ত দিনগুলো খারাপ কাটছে। কাউকে বোঝাতেও পারছে না নিজের মনের অবস্থাটা। তার উপর আবার বিকালবেলা মায়ের এমন ব্যবহার। ও বুঝতে পারছে ও যেটা করেছে সেটা মোটেও ঠিক হয়নি। কোনো বাবা মাই এটা মেনে নিবে না, কিন্তু ওকে তো বিশ্বাস করা উচিত ছিল মায়ের। ও কেন ওর মাকে মিথ্যা বলবে? যেখানে ওর মা দেখে ফেলেছে সাফনকে বের হতে, সেখানে ওর তো মিথ্যা বলার আর কোনো অবকাশ নেই। মা এটা বুঝলো না। ভাবনা চিন্তার ভেতরেই দরজায় টোকা পড়ল। বাইরে মায়ের গলা শোনা যাচ্ছে। আয়েশা ঝাঁঝালো গলায় বলছেন, রিমু, দরজা খুলে বাইরে আয়, তোর বাবা ডাকছে। বাবার ডাকছেন শুনে রুমাইশার বুক কেঁপে উঠল। কাল রাতের কথা মা কিছু বলে দেয়নি তো আবার? চোখ দুইটা বন্ধ করে বড় একটা শ্বাস নিয়ে নিজেকে বাবার সামনে যাওয়ার প্রস্তুত করে সামনে এগোতে লাগলো। ধীর পায়ে শামসুলদের রুমে গিয়ে শামসুলের সামনে গিয়ে দাঁড়ালো ও। শামসুল ওর দিকে ঠান্ডা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। বাবা কোনো কথা বলছে না দেখে রুমাইশা কিছুক্ষণ ইতস্তত করে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, ডেকেছো কেন বাবা? কিছু বলবে? তোর মা যে বলছে তা সত্যি? কি বলছে মা? মা কি বলছে তা তো আমি শুনিনি। না শুনলে আমি কিভাবে বলবো মা যা বলছে তা সত্যি কিনা? কাল রাতে সাফওয়ান তোর সাথে ছিল? জি ছিল, কিন্তু আমাদের মাঝে অবৈধ কিছু হয়নি। আর তোর কথা আমার বিশ্বাস করতে হবে?
এতটা অধপতন হয়েছে তোর চরিত্রের? আবার আমার সামনে এসে বড় গলায় কথা বলছিস তুই? আমাদের সম্মানের কথা একবারও ভেবেছিস তুই? এই কথা লোক জানাজানি হলে কি হবে সেই সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আর সাফওয়ান যে মায়ের সাথে মিলে তোর সাথে অভিনয় করছে শুধুমাত্র নিজের বৈবাহিক দিকটা রক্ষা করার জন্য, সেটা কি তুই জানিস? সাফওয়ান তোকে ব্যবহার করছে শুধু সমাজে টিকে থাকার জন্য। ওর শারীরিক অবস্থা কেমন সেটা সম্পর্কে তোর এতদিনে অবশ্যই ধারণা হয়ে গেছে। ও শুধু তোকে ব্যবহার করছে নিজের স্বার্থে। নিজের জঙ্গলিপনা যেন মানুষ জানতে না পারে, এই জন্য তোকে ভিকটিম বানিয়েছে ওরা। কারো সম্পর্কে না জেনে শুনে এভাবে তুমি বলতে পারো না বাবা। সাফওয়ান তো নিজের ইচ্ছায় এই জীবন চুজ করেনি। ও যদি জানতো ওর জীবন এমন হবে তাহলে কি ও এই জীবন বেছে নিত? আরও অভিনয় করছে কি সত্যি ভালোবাসে সেটা আমার থেকে বেশি তোমরা কেউ জানো না, আর তোমাদেরকে আমি জানাতেও চাই না। আর আমি ওকে ভালোবাসি, তাই ভালো হয় তুমি রুনিয়া ফুপির দেয়া প্রস্তাবটা মেনে নাও। রুমেশার কথাই আয়েশা একেবারে রেগেমেগে আগুন হয়ে গেলেন। তুই কতটা নির্লজ্জ হয়ে গেছিস তা তুই ভাবতে পারছিস? রুনিয়া আর ওর ছেলে মিলে তো তোর খুব ভালোভাবেই ব্রেন ওয়াশ করে দিয়েছে দেখছি। নিজের বাবা মাকে তুই তুচ্ছ তাচ্ছিল্য করছিস। কোথায় কোন বুনো পশুরের জন্য? হ্যাঁ, সাফনকে বুনো পশু বলে ফুঁসে উঠল রুমেশা। মা, ও একজন মানুষ। বারবার ওকে বুনো বুনো বলা বন্ধ করো। ওর এই অবস্থা কেন হয়েছে, কিভাবে হয়েছে সেটা তোমাদের জানতে বাকি আছে বলে আমার মনে হয় না। ও কতটা অসহায় সে সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? না জেনে একটা মানুষকে তোমরা এইভাবে জাজ করতে পারো না। শামসুল আর সহ্য করতে পারলেন না, উঠে এসে রুমেশার গালে ঘর কাঁপিয়ে থাপ্পড় বসিয়ে দিলেন। তারপর নিজের ফোনটা হাতে নিয়ে আবার ফোন করলেন রুনিয়ার কাছে। নিজের বোনের করা এমন ষড়যন্ত্রের জবাব চাইলেন তিনি। রুনিয়া সাদে সাফওয়ানকে খাবার দিতে এসেছেন, ফোনটাও নিয়ে এসেছেন সাদে। ওনার ফোনে হঠাৎ করেই চার্জ নিচ্ছে না, তা নিয়ে উনি খুবই চিন্তিত। চার্জ এখন 10-এর ঘরে নেমে এসেছে। শাফিনের কাছে নিয়ে গিয়েছিলেন, কিন্তু শাফিন কোনো সলিউশন দিতে পারেনি, তাই সাফওয়ানের কাছে এনেছেন। বর্তমানে ফোনটা সাফওয়ানের কাছে। চিলেকোঠার বাইরের টি টেবিলটার পাশে বসে মা ছেলে দুজনে মিলে মিস্ত্রিগিরি করছে। সাফওয়ান খুব মনোযোগ দিয়ে ফোনের সমস্যা বোঝার চেষ্টা করছে। ফোনটাকে দেখতে দেখতে সাফওয়ান কঠিন গলায় বলে উঠল, মামার কাছে কল দিয়েছিলে তো? মামা কি বললো? রুনিয়া চুপ করে রইলেন। ছেলেকে এখন কিভাবে বলবেন যে তার ভাই মুখের ওপর ফোন কেটে দিয়েছে, আবার তার ছেলেকে জঙ্গলি জানোয়ার বলেছে? তোর মামা রাজি হয়নি, বলেছে রুমিরা তো আকাল পড়েনি যে তোকে বিয়ে করতে হবে, আর বলেছে রুমিকে তোর বউ করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে। তোর সাথে কখনোই বিয়ে দিবে না রুমিকে। আর তারপর কল কেটে দিয়েছে। মা, শাফিন চলে আসার পর থেকে রিমুকে ফোনে পাচ্ছি না। আমার মনে হয় ওদের বাড়িতে কিছু একটা গন্ডগোল লেগেছে, আর সেটা পাঠিয়েছে মামি জেনে শুনে। কি গন্ডগোল লাগবে? আর আয়েশা গন্ডগোল লাগাবেই বা কেন? সেটা তোমাকে আমি পরে বুঝিয়ে দেব, বা তুমি এমনিতেও বুঝতে পারবে হয়তো। কথাগুলো বলে সাফওয়ান আবারও কাজে মন দিল। কিছু সময় পর রুনিয়ার ফোনে কল এলো শামসুলের। সাফওয়ান সেদিকে দেখে রুনিয়ার দিকে তাকালো, তারপর বলে উঠল, আমি যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে, এখন তুমি নিজেই জানতে পারবে। রুনিয়া ছেলের দিকে অবুঝের মতো চেয়ে রইলেন। সাফওয়ান ফোনটা মায়ের হাতে দিল। রুনিয়া এমন সময়ে শামসুলের ফোন একদমই আশা করেনি। খানিক আগেই তো কল কেটে দিল রাগ দেখিয়ে, তাহলে এখন আবার কেন ফোন করলো? রুনিয়া কলটা রিসিভ করে কানে ধরলেন। ফোন ধরার সাথে সাথেই ওই পাশ থেকে শামসুলের কর্কশ কণ্ঠ শোনা গেল, রুনিয়া আপা, তুই কি জানিস সাফওয়ান কাল রাত্রে আমার মেয়ের সাথে কাটিয়েছে, সেটাও আবার আমার বাড়িতে। শামসুলের কথাই অবাক হলেন রুনিয়া। চকিতে একবার সাফওয়ানের দিকে তাকালেন, তারপর চোখ ফিরিয়ে বলে উঠলেন, সাফওয়ান কাল তোদের বাসায় ছিল রাতের বেলা, তা আবার রুমির সাথে? না জানার ভান ধরিস না আপা, আমি জানি যে সাফওয়ান তোর কথাতে এই কাজ করেছে। আমার মেয়েকে ছেলের বউ করার জন্য তুই তোর ছেলেকে আমার মেয়ের পেছনে লেলিয়ে দিলি, আর সেটাও একেবারে বেডরুমে। এসব কি বলছিস তুই শামসুল? আমি কেন সাফওয়ানকে লেলিয়ে দিব? হ্যাঁ, আমি রুমিকে ছেলের বউ করতে চাই, আর সেটা চাই কারণ আমার ছেলে চায় রুমিকে বিয়ে করতে। আর সাফওয়ান রাতের বেলা ছিল বলতে তুই কি বোঝাচ্ছিস? ও যদি থেকেও থাকে, ও অনৈতিক কিছু করবে বলে আমি মনে করি না। আপা, আমি তোর কাছে সাফওয়ানের সাফাই চাই না,
তোর ছেলে আমার মেয়ের যে সর্বনাশ করেছে এই কথা জানাজানি হলে কি হবে তোর ধারণা আছে? তোকে আমি ভালোভাবে বলছি, সাফওয়ানকে বলবি আমার মেয়ের থেকে যেন দূরে দূরে থাকে। আমি খুব দ্রুতই আমার মেয়ের ব্যবস্থা করব। অমানুষের হাতে আমি আমার মেয়েকে তুলে দিব না। আমি কালই কথা শেষ হওয়ার আগেই ফোন বন্ধ হয়ে গেল রুনিয়ার। চার্জ শেষ। রুনিয়া শামসুলের এত সব কথা শুনে যেন আকাশ থেকে পড়েছেন। পাশে সাফন চোল শক্ত করে, হাত দুইটা মুঠি শক্ত করে বসে আছে, চোখর তীক্ষ্ণ হয়ে চেয়ে আছে শূন্যের দিকে। রুনিয়া অবিশ্বাস্য চোখে তাকালেন সাফনের দিকে। সাফন কিছুক্ষণ নীরব থাকার পর হুট করে উঠে দাঁড়ালো। তারপর রুনিয়াকে বলল, মা, নিচে গিয়ে রেডি হও, আমরা বেরোবো, জিমুদের বাসায় যাব দ্রুত। আজকের রাতটা অন্যান্য রাতের থেকে যেন একটু বেশি নিস্তব্ধ। চারপাশে যেন কি এক নীরবতায় ছেয়ে আছে। ঝিঝি পোকাও ডাকছে না যেন। নিজের রুমে থম মেরে বিছানায় বসে আছেন শামসুল। রুনিয়ার কল কেটে যাওয়ার পর আরও কয়েকবার কল দিয়েছেন, কিন্তু নম্বর বন্ধ দেখাচ্ছে। রাগটা দেখাতে পারলেন না ঠিকঠাক। আয়েশা দাঁড়িয়ে আছে স্বামীর পাশে, থেকে থেকে রুমাশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছেন তিনি। রুমাশা দাঁড়িয়ে আছে দরজার পাশে। পরিস্থিতি কোন দিকে যায় সেটাই বোঝার চেষ্টা করছে। তার মাকে এতবার করে বলার পরও মা বিশ্বাস করলো না। ও তো কখনোই ওর মাকে মিথ্যা কথা বলে না। আয়েশা তো উচিত ছিল ওকে বিশ্বাস করা, কিন্তু করলো না। উল্টো বাবাকে এসে বলে দিল। মাথায় ভীষণ জেদ চাপল ওর। এর শেষও দেখে ছাড়বে। অকারণে ওকে এইভাবে অপবাদ দেওয়ার মাসুল তুলবে ও। রাগে ওর গায়ের ভেতর রিডি করছে। মুখটা শক্ত করে তাকিয়ে আছে ও নিজের বাবা মায়ের দিকে। শামসুল কিছুক্ষণ পর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, আমার মুখের উপর ফোন কেটে দিল আর এখন ফোন বন্ধ করে রেখেছে। তুমি যত দ্রুত সম্ভব ছেলে দেখো, ওর বয়স হয়েছে, বিয়ে দিয়ে দাও। পড়াশোনা বিয়ের পরেও করা যাবে, নাইলে এইভাবে থাকলে কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। মায়ের কথা শুনে রুমাইশার পায়ের তলার মাটি সরে গেল যেন। বিস্ফোরিত নয়নে মায়ের দিকে তাকিয়ে রইল ও। বিস্ময়ে অধৈর্যরা আগলা হয়ে এলো। সেদিনও আয়েশা বললেন বিয়ে দিবেন না আপাতত ওকে, পড়াশোনা কমপ্লিট করিয়েই তারপর বিয়ে দিবেন। হঠাৎ মায়ের এমন মতের পরিবর্তনে দিশেহারা হয়ে গেল রুমাইশা। মা, তুমি কেন আমাকে বিয়ে দিবা? তুমি সেদিনও বললে পড়াশোনা শেষ করিয়ে বিয়ে দিবা, আজ সেই তুমি আমার বিয়ের কথা তুলছো। তারপর হঠাৎ করেই শক্ত হয়ে গেল রুমাইশার গলা। বলল, আমি মোটেও বিয়ে করব না এখন, আর করলেও সেটা সাফওয়ানকেই করব, অন্য কাউকে না। তোর মতামত চাইনি আমি, তোকে বিয়ে দিব, ব্যাস দিব। কার সাথে দিব সেটা তোর দেখার বিষয় না। আর সাফওয়ানের কথা ভুলে যা, ওর সাথে তোর বিয়ে আমি এই জীবনে তো দিব না। আমাকে বিয়ে দিবা, কিন্তু আমার মতামত নিবা না, আবার বলছো সেটা আমার দেখার বিষয় না। তাহলে বিয়েটা তুমি করে নাও, আমাকে বলো কেন? আয়েশা উঠে এসে থাপ্পড় বসিয়ে দিলেন রুমাইশার গালে। বেয়াদব হচ্ছিস তুই দিন দিনে। আমাকে এই কথা বলার সাহস পাস কই থেকে তুই? এই মুহূর্তে নিজের রুমে যা, বের হবি না আর তুই। তোর মুখ দেখতে চাই না আমি। রুমাইশা দাঁতের দাঁত চেপে কিছুক্ষণ শীতল চাহনি দিল মায়ের দিকে। তারপর রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে গিয়ে শব্দ করে দরজা দিয়ে দিল। শুনেছ তোমার মেয়ের কথা? আমার মুখে মুখে তর্ক করে, বলে কি না তুমি বিয়ে করে নাও। এদেরকে আমি খাইয়ে পড়িয়ে বড় করেছি এই সমস্ত শোনার জন্য। শোনো রাফসানের বাবা, তুমি যত দ্রুত সম্ভব মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। তোমার মেয়ে বিগড়ে গেছে, আর শুধরাবে না। যত তাড়াতাড়ি পারো এই সমস্যার সমাধান করো, নাইলে সমাজে মুখ দেখাতে আর পারবে না। শামসুল প্রতি উত্তরে কিছু বললেন না। মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। নিজের মেয়ের কীর্তিকলাপের কথা মনে পড়লেই তিনি ভেতরে ভেতরে মুষড়ে পড়ছেন। শামসুলকে এমন চুপচাপ দেখে আয়েশা আর কথা পারলেন না। স্বামীর পাশেই বসে রইলেন তিনি। রাতে আর খাওয়া হবে না, হয়তো কারণ খাবারগুলো ফ্রিজে রাখতে হবে ওনার। ভাবলেন পরে তুলবেন, কারণ শামসুল খিদে পেটে থাকতে পারে না। যদি কিছুক্ষণ পর মাথা ঠান্ডা হলে খেতে চায়। তাই আর ওঠালেন না, চুপচাপ বসে রইলেন। ঘন্টা খানেকের মাথায় হঠাৎ গেটের কাছে গাড়ির হর্নের শব্দ শোনা গেল। শামসুল আয়েশা ওভাবেই বসেছিলেন নিজেদের রুমে। এত রাতে গেটের কাছে গাড়ির আওয়াজ শুনে ভরকে গেলেন দুজনেই। শামসুল উঠে দাঁড়ালেন, গেটের চাবিটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এগিয়ে গেলেন গেটের দিকে। আয়েশাও এলেন পেছন পেছন। গেটের বাইরে সাফনের মার্সিডিজ বেঞ্চ দাঁড়িয়ে আছে বিরদর্পে। লক খোলার আগে গাড়ির দিকে চোখ বোলালেন শামসুল।
গাড়িটাকে দেখে চিনে ফেললেন এটা কার গাড়ি। গেটের লক খুলে ড্রাইভিং সিটের দিকে তাকাতেই সাফওয়ানকে শক্ত চোখ মুখে তাকিয়ে থাকতে দেখলেন তার দিকে। চোখ মুখ ঢাকা নেই আজ ওর। সাফওয়ানের এমন ভয়ঙ্কর প্রতিমূর্তি দেখে চমকালেন শামসুল। সাফওয়ানের পাশেই বসে আছেন রুনিয়া। চোখ মুখ বিষাদগ্রস্ত। তড়িঘড়ি করে গেট খুলে দিলেন শামসুল। সাফওয়ান তার গাড়ি নিয়ে ভেতরে ঢুকলো। গাড়িটা এক সাইডে পার্ক করে বাইরে বের হলো সাফওয়ান, আর পর মুহূর্তে রুনিয়া বের হলেন অন্য পাশ দিয়ে। সাফওয়ানকে দেখে পিলে চমকে গেল আয়েশার। এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি সাফওয়ানের দিকে। বড় হওয়ার পর এই প্রথম সাফওয়ানের চেহারা দেখছেন তিনি। শ্যামরঙ্গা হলেও মুখের গঠনটা ওর অস্বাভাবিক সুন্দর। তীক্ষ্ণ চিবুকে যেন সৌন্দর্যটা বহু গুণে বেড়ে গিয়েছে, কিন্তু সমস্ত সৌন্দর্যকে ছাপিয়ে মুখের উপর জ্বলজ্বল করছে অদ্ভুত রঙের দুইটা ঠোঁট, যেগুলো শিকারী দৃষ্টিতে চেয়ে আছে আয়েশার দিকে। সাফওয়ানের দৃষ্টি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আয়েশাকেও ও চিবিয়ে খেয়ে ফেলবে। আয়েশা ভয় পেলেন প্রচণ্ড। তাড়াহুড়ো করে শামসুলের পেছনে গিয়ে দাঁড়ালেন। শামসুল আয়েশাকে নিজের পেছনে আগলে রেখে রুনিয়ার দিকে তাকিয়ে জর্ণ গলায় বললেন, তুই তোর ছেলেকে এখানে এইভাবে নিয়ে এসেছিস কেন? আমাদের ভয় দেখাতে? রুনিয়া সাফওয়ানের দিকে দৃষ্টি দিল। সাফওয়ান শামসুলের দিকে তাকিয়ে বলে উঠল, মামা ভেতরে চলুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। তারপর আয়েশার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আপনার সাথেও মামি। কথা বলার সময় সাফওয়ানের ঝকঝকা ক্যানাইল দাঁতদ্বয় দৃশ্যমান হলো। সেদিকে চোখ পড়তেই আয়েশা ভীত হলেন প্রচণ্ড। শামসুল যেন নিজের সমস্ত শক্তি হঠাৎ করেই কোথাও হারিয়ে ফেলেন এই দীর্ঘদেহী সুপুরুষের সামনে। উনি কোনো উচ্চবাচ্য না করে সাফওয়ানকে ইশারা করলেন ভেতরে যেতে। সাফওয়ান সামনে এগুলো, রুনিয়াও গেলেন পেছন পেছন। সাফওয়ান গিয়ে ডাইনিং রুমে রাখা সোফায় বসলো। রুনিয়া গিয়ে বসলেন ওর পাশে। শামসুল আর আয়েশা বসলেন ওদের বিপরীত পাশের সোফায়। সাফওয়ানের দৃষ্টি স্থির হয়ে আছে আয়েশার পানে। চোখ দিয়ে যেন আয়েশাকে পিষে ফেলছে। আয়েশার বুকের ভিতর দূর দূর করছে সাফওয়ানকে দেখার পর থেকে। সাফওয়ানের চোখে চোখ মেলাচ্ছেন না তিনি। ডাইনিংয়ে গুটি কয়েক পায়ের শব্দ শুনে রুমেশা কৌতূহল নিয়ে বাইরে এলো। রুম থেকে বেরোতেই ওর চোখ গেল সাফওয়ানের দিকে। বাকিরাও দরজা খোলার শব্দ পেয়ে তাকালো সেদিকে। সাফওয়ানের চোখ পড়ল রুমেশার দিকে, আর আবছে আলোয় দাঁড়িয়ে থাকা রুমেশার গালে যে 4 আঙ্গুলের দাগ পড়ে গেছে সেটাও তার মুহূর্তেই দৃষ্টিগোচর হলো। তড়িৎ গতিতে দাঁড়িয়ে পড়ল সাফওয়ান। হেঁটে হেঁটে রুমেশার নিকট গিয়ে ওর জলদই ধরল ডান হাতের আঙ্গুলগুলো দিয়ে। তারপর ডানে পায়ে ঘুরিয়ে ওর মুখের অবস্থাটা দেখলো সাফওয়ান, আর সেই সাথে সাথেই শক্ত হয়ে এলো ওর জল। চিপ ছেড়ে দিয়ে রুমেশার হাতের আঙ্গুলের ফাঁকে নিজের হাত দিয়ে মুঠি করে ধরল ওর হাতটা। তারপর আবার সোফার নিকটে এসে রুমেশাকে বসিয়ে নিজেও বসে পড়ল রুমেশার পাশে। রুমেশা চুপ করে মেঝের দিকে তাকিয়ে আছে। শামসুলের দৃষ্টি সাফওয়ানের হাতে রাখা রুমেশার হাতের দিকে। সাফওয়ান এবার আয়েশার দিকে দেখলো। আয়েশা তাকিয়ে আছে মেঝেতে, উপরের দিকে তাকাচ্ছেন না সাফওয়ানের চোখে চোখ পড়ার ভয়ে। সাফওয়ান আয়েশার উদ্দেশ্যে শক্ত গলায় বলে উঠল, মামি ভোরবেলা এখান থেকে বেরোনোর আগে আমি আপনাকে বলেছিলাম যে আমাদের মাঝে অবৈধ কিছু হয়নি। আমি শুধু রিমুকে জড়িয়ে ধরে চুমু খেয়েছি, এর বাইরে আর কিছুই না, নাথিং অ্যাট অল। এরপরও আপনি রিমুকে মেরেছেন আর মামার কাছে ওর নামে মিথ্যা দোষারোপ করেছেন, আর আমার মাকে এর ভেতরে টেনে এনে ফাঁসিয়েছেন। কেন? আয়েশা কিছু বললেন না, চুপ করে রইলেন। রুমেশা সাফওয়ানের কথা শুনে অবাক হলো। কাল তাহলে মায়ের সাথে ওর দেখা হয়েছে, কথাও হয়েছে, কিন্তু মা সেটা ওকে বলেনি কেন? আর মা তাহলে এটাও জানে যে ওদের ভেতরকার এক্সট্রিম কিছু হয়নি, তারপরও এইরকম কেন করলো? আয়েশাকে চুপ থাকতে দেখে সাফওয়ান রেগে গিয়ে আবারও বলল, আমি জানি যে রুমাইশাকে জড়িয়ে ধরে বা চুমু খেয়ে আমি মরালিটি ব্রেক করেছি, কিন্তু সেটা আমি আপনাকে বলে শিওর করেছি যে এর বাইরে কিছু হয়নি। যেন আপনি ওকে কিছু না বলেন, তাহলে আমি ওর মুখে আঙ্গুলের ছাপ কেন দেখছি? শেষের কথাটা উচ্চ স্বরে বলল সাফওয়ান। রুনিয়া পাশ থেকে নিজের হাতটা সাফওয়ানের হাতের উপর রেখে শান্ত হতে ইশারা করলেন। রাস্তাতে সাফওয়ান তাকে সমস্ত কিছু খুলে বলেছে, আর রুমাইশাকে সাফওয়ানের থেকে আলাদা করতে যে আয়েশা এই ধরনের কিছু করবেন
সেটাও বলেছে রুনিয়াকে। সাফন এবার শামসুলের দিকে দৃষ্টি দিল, তারপর মৃদু গলায় বলল, বাবা, আমি কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। রিমুর প্রতি যে আমার ছোটবেলা থেকে অন্য ধরনের অ্যাফেকশন ছিল, সেটা আপনাদের কারোরই অজানা নেই, আর এখনও সেটাই আছে। সেই ভালোবাসাটা কমেনি কখনো, বরং দিনকে দিন বেড়ে গিয়েছে। আমি কিছুদিন আগেও জানতাম না ওর প্রতি আমার ভালোবাসাটাকে ঠিক কী নামে আখ্যায়িত করা যায়। শুধু এটা জানতাম যে আমি ওকে প্রচণ্ড রকমের ভালোবাসি। কিন্তু এখন আমি জানি যে ওকে আমি কিভাবে চাই। আমার মা আপনাদের কাছে সেই প্রস্তাবই রেখেছে। আপনি যদি চান যে আপনার মেয়ের সাথে বা আপনার বোনের সাথে আপনার সম্পর্ক ভালো বজায় থাকুক, তাহলে আমার মায়ের দেয়া প্রস্তাবে রাজি হয়ে যান। কারণ বিয়েটা আমি রুমিকেই করব, আর রুমির বিয়েটাও শুধুমাত্র আমার সাথেই হবে, তা সে যেভাবেই হোক। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ সাফওয়ান? আর এত রাতে এই কারণেই এসেছ? আমি আমার মেয়ের বিয়ে কার সাথে দিব কি দিব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছ? তোমার চেহারার দিকে তাকালে জঙ্গলের বাঘও ভয়ে পালাবে। আর তুমি ছোটবেলায় ওর সাথে কি করেছিলে সেটা তোমার মনে আছে নিশ্চয়ই। সেসব মেনে নিয়ে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব ওকে মেরে ফেলার জন্য? মামা, সেটা অনেক অনেক আগের ব্যাপার। সেই কথা এখন তুলে এনে ঝামেলা বাঁধাবেন না। আমার দ্বারা যদি ওর কোনো ক্ষতির সম্ভাবনা থাকতো, তাহলে আমি নিজেই ওর থেকে সরে যেতাম। কিন্তু নেই যেহেতু, সেহেতু সরছি না। ওকে আমি আমার করেই ছাড়বো। আর এটা যদি আপনার কাছে হুমকি মনে হয়, তাহলে এটা হুমকি। মামি, রিমোট ফোনটা সম্ভবত আপনার কাছে, ওর ফোনটা ওকে দিয়ে দেবেন। আমি এখন থেকে ঘন্টায় ঘন্টায় ওর খোঁজ নেব। আর যদি কোনো একটা ঘন্টায় আমি ওর রেসপন্স না পাই, তাহলে আমি আবার আসব। তারপর আর একা ফিরবো না, ওকে নিয়েই ফিরবো। এরপর সাফন ইশারা করলো মায়ের দিকে। রুনিয়া ছেলের ইশারা পেয়ে নিজের পার্স ব্যাগের ভেতর থেকে একটি স্বর্ণের আংটি বের করে সাফনের হাতে দিল। সাফন সেটা হাতে নিল, তারপর রুমাইশার ডান হাতটা বাম হাত দিয়ে ধরে ওর অনামিকাতে পরিয়ে দিল সেটা। কিন্তু ঢিলা হয়ে গেল আংটিটি। অনামিকা থেকে খুলেনি, আবারও পরালো মধ্যম হাতে। একটু ঢিল ঢিল হলো, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলো না। সব কিছু এত দ্রুত গতিতে হলো যে শামসুল, আয়েশা সহ রুমাশাও চমকে গেল। আংটি পরিয়ে রুমাশার হাতটা নিয়ে চুম খেল সাফন হাতের পিঠে, তারপর মৃদু গলায় বলল, আংটিটা মায়ের, আপাতত এটা পরে নেই। কয়েকদিন পর এসে আমি তো নিজস্ব আংটি পরিয়ে দিয়ে যাব। রুমাইশা যেন অবাক হওয়ার সময় পেল না, তার আগেই সব হয়ে গেল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল ও। সাফন এবার শামসুল আর আয়েশাকে উদ্দেশ্য করে বলল, আজ থেকে রিমু আমার বাগদত্তা। খুব দ্রুতই আমি ওকে বিয়ে করব, আপনারা মানলেও না মানলেও। তবে মেনে নিলে বিষয়টা আপনাদের জন্যই সহজ হবে। এরপর উঠে দাঁড়ালো সাফন। রুনিয়াও দাঁড়িয়ে গেলেন। আয়েশার দিকে আরও একবার তীক্ষ্ণ দৃষ্টিতে সাফন বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো, কিন্তু কয়েক পা আগানোর পরপরই আবার ঘুরে দাঁড়ালো সাফন শামসুল আর আয়েশার দিকে, তারপর শক্ত গলায় বলল, রিমু আমার বউ হতে চলেছে। কিছুদিন পর ও পুরোপুরি ভাবে আমার হবে। সুতরাং ওর গালে আমি আর কোনো দাগ দেখতে চাই না। আর যদি দেখি, তাহলে সেটা আপনাদের কারোর জন্যই মোটেও ভালো হবে না। কথাটা মাথায় রাখবেন। এরপর গট গট পায়ে বেরিয়ে গেল সাফন। রুনিয়াও গেলেন ওর পেছন পেছন। তারপর গাড়ি নিয়ে গেট থেকে বেরিয়ে জ্বরের বেগে চলে গেল সাফন মাকে নিয়ে। রুমাইশা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একটু আগের ঘটনাগুলোর পুনরাবৃত্তি করতে থাকলো নিজের মাথার ভেতর। সূর্য পশ্চিম দিকে ডুবে যেতে শুরু করেছে। পাখিরা নিজেদের ভেতর কলহ বিবাদ শেষে যার যার নীড়ে ফিরছে। কিছুক্ষণ পরেই মাগরিবের আজানের সাথে সাথেই রাতের আরম্ভের সূচনা হবে। রুমেশা বসে আছে তার রুমের বিছানায়। মনটা ভালো নেই ওর। সেই ঘটনার পর 3 দিন পার হয়ে গেছে। এই 3 দিনে শামসুল বা আয়েশা কেউই ওর সাথে ভালো করে কথা বলেনি। প্রচণ্ড খারাপ লাগছে ওর। বাবা মায়ের ওর উপর এই অভিমান ও আর নিতে পারছে না। বারবার মনে হচ্ছে বাবা বকুক, মা মারুক, তবু কথা বলুক, কিন্তু তা হচ্ছে না। আয়েশা শামসুল দুজনেই ওর সাথে অপরিচিতদের মতো আচরণ করছেন। রুমাইশাও কোনো উপায় না পেয়ে চুপচাপ হয়ে বসে আছে। গতকাল ও আয়েশার সাথে কয়েকবার কথা বলতে গেছে, কিন্তু আয়েশা গুটি কয়েক কথা ছাড়া আর কিছুই বলেনি। তাছাড়া আজ সকালে রাফসানের সাথে আয়েশা এসব বিষয় নিয়ে কথা বলেছেন। সাফনের এমন কাজে রাফসানও প্রচণ্ড রেগে আছে। সাফনের থেকে বেশি রাগ লেগেছে ওর রুমাইশার উপর।
রুমেশাও শুনেছে সব নিজের রুমে বসে বসে, কিন্তু কিছুই বলেনি। সাফওয়ানকে কিছু কিছু জানিয়েছে, কিন্তু সাফওয়ান বলেছে কোনো কথা না বলে চুপচাপ থাকতে। ও সেটাই করছে, নীরবতা পালন করে শান্তি বজায় রাখার চেষ্টা করছে, বাবা মাকে মানানোর চেষ্টা করছে। রাফসান বাসে আসবে আগামী পরশু, এসে এসবের একটা বিহিত করবে সে। যাই করুক, সাফওয়ানের সাথে কখনোই রুমেশার বিয়ে হতে দেবে না। রুমেশা নিজের রুমে বসে মনে মনে শুধু প্রার্থনা করছে যেন এই সমস্যাগুলো দ্রুতই সমাধান হয়ে যায়, সবাইকে নিয়েই যেন ও সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে। কারোর সাথে যেন ওর বা ওর পরিবারের সম্পর্ক নষ্ট না হয়, সব কিছু যেন ভালোই ভালোই হয়ে যায়। সাফওয়ান যে কয়টা দিন বেঁচে আছে, সেই কয়েকটা দিনের সম্পূর্ণ সময়টা যেন ও সাফওয়ানকেই দিতে পারে। ও জীবনে যেন কোনো অপূর্ণতা না থেকে যায়, কোনো আফসোস নিয়ে যেন ও এই পৃথিবী ত্যাগ না করে। এসব ভাবতে ভাবতে চোখ দুইটা ঝাপসা হয়ে এলো ওর। মাগরিবের আজান পড়ল এমন সময়ে। দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো রুমেশা। বাইরে কলপারে গেল অজু করতে। অজু করে এসে নামাজে দাঁড়ালো। রাত এখন 8:45। সাফওয়ান গত কয়েকদিন ধরে খুব ভালো ফিল করছে। স্মৃতির ভ্রমে যে সমস্যাটা হচ্ছিল সেটাও কয়েকদিন আর হয়নি। আজকালের ভেতরেই ওর খোলস ছাড়ার কথা। সেদিনও চামড়া খসখস করছিল, কিন্তু আজকে সেটা ফিল করছে না। ব্যাপারটা কি দেখার জন্য সাফওয়ান ওর রুমের ভেতর রাখা ফুল ভিউ মিররের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর নিজের পরনের ফুল স্লিভটি শার্টটা খুলে ফেলল। নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে গেল সাফওয়ান। ওর গায়ের চামড়ার খসখসে অবস্থাটা আর বোঝা যাচ্ছে না। সাফওয়ান একবার নিজের কবজির উপরের অংশ পরখ করল। খসখসে হয়ে উপরে ভেসে থাকা চামড়াগুলো সাফওয়ানকে বিস্মিত করে দিয়ে নাই হয়ে গেছে। সাফওয়ান ভেবে পেল না কি হলো হঠাৎ করে। কোনো দিকটাতে অল্প একটু ভেসে ওঠা চামড়া দেখতে পেল ও। সেটা ধরে টান দিয়ে ওঠানোর চেষ্টা করলো সাফওয়ান, কিন্তু উঠল না, উল্টো ব্যথা পেল ও। চামড়াগুলো আবার গায়ের সাথে লেগে গেছে, স্বাভাবিক চামড়ার মতো। কিন্তু এটা কিভাবে সম্ভব? এর আগে তো কখনো এমন হয়নি। সাফওয়ান ভুরু দুইটা কুঁচকে নিয়ে ভাবতে শুরু করলো কিভাবে হলো এমন। তারপর দ্রুত গতিতে খাতা কলম নিয়ে বসে গেল স্টাডি টেবিলে। একে একে লিখতে থাকলো গত কয়েক সপ্তাহে ও কি কি খেয়েছে। সবগুলো দিন মায়ের হাতের রান্নাই খেয়েছে, একদিন শুধু রিমুদের পাশে খেয়েছে। রিমু বাড়ি যাওয়ার আগে রাতে হাঁসের মাংস খেয়েছে, কিন্তু সেটা তো ও আগে একদিন খেয়েছে, সেদিন তো কিছু হয়নি। তারপর তারপর ও কি যেন মেডিসিন নিয়েছে এর ভেতর, না মনে পড়ছে না তেমন কিছু। ও তো রোগবালাই হয় না বলতে গেলে। ইমিউন সিস্টেম ওর পুরো ম্যাক্স লেভেলের। কোনো মেডিসিন নেওয়া হয়নি এর ভেতর। তাহলে কি কোনো কিছু ইনহেল করেছে এর ভেতর? না, কোনো পারফিউম ইউজ করেনি, কোনো ইনহেলারও নেয়নি। তাহলে কি কি হলো? এরপর একদিন রিমুদের বাসে খেয়েছে, কিন্তু সেটা তো অনলি মাংস। তাহলে কি? তাহলে আর কি? রিমুকে চুমু খেয়েছিল ও। হ্যাঁ, ও রিমুকে চুমু খেয়েছিল, যা এই জীবনে এই প্রথমবার। তাহলে কি? তাহলে সেটা কিভাবে সম্ভব? চুমুতে কি কেউ কখনো ঠিক হয়? এর মাঝে কাহিনী আছে কোনো নিশ্চয়। সেটা শিওর হতে ওর এখনই রিমুর সাথে দেখা করা লাগবে। সাফওয়ান উঠল চেয়ার ছেড়ে, তারপর মাকে কল লাগিয়ে বলল, মা, আমি একটু বেরোচ্ছি, আবার খাবারটা আমার রুমের ভেতরে রেখে যেও, আমি এসে খেয়ে নেব। রুনিয়া সম্মতি জানাতে কল কেটে দিল সাফওয়ান। তারপর ড্রয়ার থেকে গাড়ির চাবিটা নিল, ঠিকঠাকভাবে গুছিয়ে বাইরে বেরোলো। তারপর গাড়ি নিয়ে সোজা গেল ওর ল্যাবের রাস্তায়। বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে গাড়ি নিয়ে চলল সাফওয়ান। গন্তব্যে পৌঁছে গাড়িটা উত্তরের জঙ্গলের একপাশে পাক করে রেখে পায়ে হেঁটে ঢুকলো জঙ্গলের ভেতর। 10 মিনিটের ভেতর চলে গেল কাঙ্ক্ষিত স্থানে। টিনের বেড়া দেওয়া একটি ছোটখাটো ভাঙ্গাচোরা ভূতের ঘর। ঘরটার হুলিয়া দেখলে কেউ ভয় এটার কাছেও আসবে না। সাফওয়ান নিঃশব্দে ঢুকলো তার ভেতর। ঘরের ভেতর ঢুকে মেঝের উপর থেকে শুকনা পাতার আস্তরণ সরালো। সরাতে বেরিয়ে এলো একটি চারকোনা লোহার দরজা। দরজাটার উপর হাত রেখে চাপ দিতে দরজাটা থেকে বের হয়ে এলো একটি টাচ স্ক্রিন। সেখানে আঙ্গুলের ছাপ চাইল সাফওয়ান। সেখানে হাত দেওয়ার সাথে সাথেই দরজাটা ক্ষীণ মেটালিক শব্দ করে সরে গেল এক পাশে। দরজাটা সরে গেলে সেখানে ভেসে উঠল স্টিলের স্টেয়ারওয়ে।
সেটা বেয়ে নিচে নামলো সাফওয়ান। সাফওয়ান নিচে নামতেই চারকোনার দরজাটা আবার আগের মতো শব্দ করে বন্ধ হয়ে গেল। এরপর ল্যাবের মেন দরজা দিয়ে ভেতরে পা দিতে একটা লেজার রোশনি স্ক্যান করে নিল সাফওয়ানকে। ল্যাবের প্রথম অংশটা সাফওয়ান নিজের রুমের মতো করেই সাজিয়ে রেখেছে। বাম পাশের দেওয়াল ঘেঁষে একটা ডাবল বেড বিছানা, বিছানার পাশেই স্টাডি টেবিল আর তার পাশে রাখা একটি বুক সেলফ। বিছানার পায়ের দিকটাতে রাখা আছে একটা সুরাক আর আলনা। ডান সাইডে একটি ফুল ভিউ মিরর আর বাকি দেওয়ালটা জুড়ে ওয়াল আলমিরা। সাফওয়ান গিয়ে ওর বুক সেলফের সামনে দাঁড়িয়ে একটা নির্দিষ্ট বই উঠিয়ে টান দিতেই আলমিরাটা মাঝখান থেকে দুখণ্ড হয়ে দুদিকে সরে গেল। আর তারপরেই বেরিয়ে এলো সে কাঙ্ক্ষিত ল্যাব। সাফওয়ান ভেতরে পা রাখার সাথে সাথে একটা এআই ভয়েস ওয়েলকাম জানালো ওকে। সাফওয়ান ভেতরে ঢুকে ল্যাবের টেকনোলজি কম্পার্টমেন্টের ভেতর থেকে ছোট্ট একটা ডিভাইস নিল। তারপর অন্য কম্পার্টমেন্ট থেকে নিল আরেকটি ডিভাইস, যেটা আগেরটার তুলনায় কিছুটা বড়। এরপর অন্য আর একটা কম্পার্টমেন্ট থেকে নিল একটি নতুন সিরিঞ্জ আর ছোট ছোট কয়েকটা কৌটা, যার ভেতর কটন বাডের মতো একটি করে কাঠি বিদ্যমান। তারপর সেগুলো একটা ছোট ব্রিফকেসে ভরে বেরিয়ে এলো ল্যাব থেকে। জঙ্গল থেকে বেরিয়ে আবার গাড়ির কাছে এলো সাফওয়ান। তারপর ড্রাইভিং সিটে বসে গাড়ি ঘুরিয়ে গাড়ি হাঁকালো রুমাইশাদের বাড়ির রাস্তায়। রাত বাজে 11টা। রুমাইশা শুয়ে আছে নিজের রুমে, শুয়ে শুয়ে ফোন চাপছে। রাতে খায়নিও। সাফওয়ান ওকে আংটি পরিয়ে দিয়ে যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না। আয়শাও ডাকছে না খেতে, আর নিজেদের মতোই খাচ্ছেন, কথা বলছেন, ঘুরছেন, কিন্তু রুমাইশাকে সর্বদাই এড়িয়ে চলছেন। রুমাইশার প্রথম দুদিন অনেক খারাপ লাগলেও এখন আর বিরক্ত এসে যাচ্ছে। আর সে নিজে তো কথা বলছে না। রুমাইশা কথা বলতে গেলেও কেমন জানি দূর করছেন। শামসুলও তাই। আর এসবই যে রাফসানের বুদ্ধিতে হচ্ছে সেটাও রুমাইশা বেশ ভালোভাবেই বুঝেছে। তাই ও সিদ্ধান্ত নিয়েছে আর কারোর সাথে কথা বলার জন্য সাধবে না। আয়েশা শামসুল ঘুমিয়ে গেছেন। শামসুলের নাক ডাকার শব্দ পাওয়া যাচ্ছে। বাড়ি মাথায় তুলে নাক ডাকছেন তিনি। আয়েশা যে এত শব্দ ঘুমিয়ে থাকতে পারে, এতে সবচেয়ে বেশি অবাক হয় রুমাইশা। রুমাইশা ফোন চাপতে চাপতে এসব ভাবছিল। তখনই ফোনের উপরে নোটিফিকেশন বাড়ি একটা মেসেজে চোখ আটকে গেল রুমাইশার। সাফওয়ান মেসেজ দিয়েছে। মেসেজটা দেখে রুমাইশার পিলে চমকে গেল। এই ছেলেটা ওকে কবে মহা বিপদে ফেলবে। এমনিতেও তো বিপদ শেষ হচ্ছে না, লেগেই আছে। আর এসে বিপদের ইঞ্জিনে তেল দিচ্ছে। রুমাইশা ফোনটা হাতে নিয়েই সিঁড়ি পেয়ে ছাদের দিকে এগোলো। সন্ধ্যার পর ছাদে উঠতে ভয় লাগে ওর। কেমন যেন গা ছমছম করে। আর এখন বাজে 11টার বেশি। ভয়কে জলাঞ্জলি দিয়ে ওর এখন যেতে হচ্ছে সেই ছাদে। পা টিপে টিপে ছাদে ঢোকার দরজার কাছে গেল ও। দরজাটা লোহার। সামান্য টোকা লাগলো ঘরবাড়ি কাঁপিয়ে তুলে। আর তার উপর এখন রাত। রুমাইশা সময় নিয়ে ধীরে ধীরে দরজাটা খুলল। দরজাটা খুলে সামনে তাকালো রুমাইশা। রুমাইশাকে নিজের সামনে পেয়ে হুট করে জড়িয়ে ধরল সাফওয়ান। নিজের সাথে একদম মিশিয়ে নিল। সাফওয়ানের কাজে হকচকিয়ে গেল রুমাইশা। এই ছেলেটা যে কি দূরত করে সব কিছু। ধুমধাম করে শুধু জড়িয়ে ধরবে, ভাবনা চিন্তারও সময় দিবে না। রুমাইশার মাথাটা নিজের বুকে চেপে ধরে রইল সাফওয়ান। রুমাইশাও চুপচাপ দাঁড়িয়ে আছে সাফওয়ানের বুকে কান পেতে। সাফওয়ানের হৃদযন্ত্রটা দিরিম দিরিম করে লাফাচ্ছে। আর সে কম্পনটা যেন রুমাইশার চোয়ালে এসে বাড়ি খাচ্ছে। রুমাইশাকে কিছুক্ষণ এইভাবে জড়িয়ে রেখে সাফওয়ান যেন স্বস্তির নিঃশ্বাস নিল। কিয়ৎক্ষণ পর রুমাইশাকে ছেড়ে দিল সাফওয়ান। তারপর রুমাইশার চোখে চোখ রেখে বলল নিচে যেতে। রুমাইশা সম্মতি জানিয়ে ছাদের দরজাটা খোলা রেখে সাফওয়ানকে নিয়ে নিজের রুমে এলো। রুমে ঢুকে আস্তে করে দরজাটা বন্ধ করে দিল। তারপর ডিম লাইটটা দিল। সাফওয়ান রুমে এসে নিজের মুখের মাস্ক আর গগলস খুলে রাখলো। রুমাইশার পরের টেবিলে, তারপর বিছানার উপর ব্রিফকেসটা রেখে ওপেন করলো। এরপর এর ভেতর থেকে ল্যাব থেকে আনা ছোট্ট ডিভাইসটা বড় ডিভাইসটার মাথায় লাগালো। রুমাইশা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাফওয়ানের কার্যকলাপ দেখছে আর বোঝার চেষ্টা করছে সাফওয়ান ঠিক কী করতে চলেছে। নিজের কাজ শেষে সাফওয়ান রুমাইশার দিকে তাকিয়ে ইশারা করল কাছে আসতে। রুমাইশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসলো সাফওয়ানের নিকট।
রুমাইশা কাছাকাছি আসলে বাম হাতে রুমাইশার কোমরটা আলতো করে আঁকড়ে ধরে নিজের সাথে লাগিয়ে নিল সাফওয়ান। তারপর রুমাইশার মুখের কাছে মুখ নিয়ে এসে চোখে চোখ রেখে ধীর স্থির গলায় জিজ্ঞেস করলো, আমাকে তুই কতখানি বিশ্বাস করিস রিমো? যতখানি বিশ্বাস করলে এত রাতে কোনো পুরুষ মানুষকে নিজের ঘরে নিয়ে আসা যায়। সাফওয়ান ঠোঁট কামড়ে হাসলো। তারপর রুমাইশাকে বাম হাতটা দিয়ে বিপরীত দিকে ঘুরিয়ে ওর পিঠটা নিজের সামনে নিয়ে আসলো। তারপর মৃদু স্পর্শে গাড়ির উপর থেকে রুমাইশার চুলের বেনি আর ছড়িয়ে ছিটিয়ে থাকা কুচো চুলগুলোকে বাম দিকে সরালো। তারপর ঘাড়ের ঠিক মাঝখানে নিজের হাতে থাকা ডিভাইসটা ছোঁয়ালো। ডিভাইসটার ট্রিগারে চাপতেই ডিভাইসের মাথায় লেগে থাকা ছোট্ট ডিভাইসটা খিচ জাতীয় শব্দ করে ঢুকে গেল রুমাইশের ঘাড়ির চামড়ার ভেতর। আশঙ্কিক এমন ব্যথেই রুমাইশের মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো। ছিটকে কিছু রক্ত বেরিয়ে এলো ঘাড় থেকে। সাফওয়ান সেগুলো তার পকেটে থাকা তোলা বের করে মুছে দিল। তারপর বলল, চুল দিয়ে ঢেকে রাখবি, আর মাথায় সবসময় ওড়না দিয়ে বেড়াবি, যেন কেউ না দেখে। রুমাইশা জিজ্ঞেস করলো না সাফওয়ানকে যে সে আসলে কি সেট করলো তার শরীরে। রুমাইশাকে এমন নিশ্চুপ দেখে সাফওয়ান ধীর গলায় বলল, জিজ্ঞেস করলি না কি দিলাম তোর শরীরে? রুমাইশা মাথা নাড়ালো দুদিকে। সাফওয়ান কিছুক্ষণ নীরব থেকে বলল, কি হবে যদি তুই কিছুদিন পর বিষক্রিয়ায় মারা যাস, বা আমি যেদিন মারা যাব সেদিন তুইও মারা যাস? কপালে মৃত্যু লেখা থাকলে তো আর সেটা মুছে ফেলা সম্ভব নয়। তাই যখনই আসুক, যার কারণেই আসুক, সাদরে গ্রহণ করব। আর মৃত্যুটা যদি হয় আপনার সাথে সাথে, তাহলে সেই মৃত্যুকে আমি নিজেই আলিঙ্গন করব। রুমাইশার কথাতে আবারও হাসলো সাফওয়ান। তারপর রুমাইশা কি নিজের দিকে ফিরে বিছানায় বসালো। ব্রিফকেস থেকে সিরিঞ্জটা বের করলো। এরপর রুমাইশার কবজিতে সিরিঞ্জের সুচ ফুটিয়ে বের করে আনলো এক সিরিঞ্জ তাজা রক্ত। রক্ত নেওয়ার সময় সাফওয়ান বলল, তোর শরীরের ফ্লুইডগুলো টেস্ট করতে হবে। কেন করতে হবে সেটা টেস্ট করার কারণ সফল হলে জানতে পারবি, না হলে পারবি না। রক্ত পড়া সিরিঞ্জটা ব্রিফকেসে রেখে ছোট ছোট কৌটাগুলো বের করলো ও। এরপর একটা কৌটা খুলে তার ভেতর থেকে কটন বাড সদৃশ স্টিকটা বের করে রুমাইশাকে ইশা করলো মুখ খুলতে। রুমাইশা মুখ খুলে মুখের ভেতর থেকে স্টিকটা দিয়ে খানিকটা স্যালাইভা সংগ্রহ করলো সাফওয়ান। এরপর অন্য আর একটা কৌটাতে রুমাইশার চোখের কোণা স্টিক ছুঁয়ে কিছুটা ফ্লাইট নিল। সেগুলো ব্রিফকেসে ভরে রেখে দিল। আর এরপর আরেকটা কৌটা বের করলো সাফওয়ান। কৌটাটা হাতে নিয়ে রুমাইশার দিকে চোরা চোখে তাকিয়ে গলা খাকারি দিল। রুমাইশা কিছুক্ষণ তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। সাফওয়ান কিছু বলবে করো বলছে না দেখে রুমাইশা মুখের অভিব্যক্তিতে বোঝালো, যা বলতে চান তাড়াতাড়ি বলুন। সাফওয়ান এবার নিজের হাতটা মুঠি করে নিজের মুখের সামনে এনে আরও একবার গলা খাকারি দিয়ে বলার প্রস্তুতি নিল, কিন্তু বলে উঠতে পারল না। সাফওয়ানের বারবার গলা খাকারি দিতে দেখে রুমাইশা এগিয়ে এসে অধৈর্য হয়ে বলল, এত নকশা করলে মা কখন চলে আসবে শব্দ শুনে, তখন দেখেন। সাফওয়ান না পেরে নিজের ফোনটা হাতে নিল। তারপর রুমাইশাকে ইশারা করলো ফোন দেখতে। রুমাইশা ফোনটা হাতে নিল, কিন্তু এরপর সাফওয়ানের মেসেজটা দেখে চোখ গরম করে তাকালো সাফওয়ানের দিকে। সাফওয়ান সেটা দেখে তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। তারপর হাতে থাকা কৌটাটা বাড়িয়ে দিল রুমাইশার দিকে। মুখ ফেরানো অবস্থাতেই আরও একবার গলা খাকারি দিয়ে বলল, টেস্টের জন্য লাগবে, ইমার্জেন্সি। রুমাইশা কৌটাটা ঝামটা মেরে হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। তারপর হাতের কৌটাটা সাফওয়ানের হাতে দিল। সাফওয়ান সেটা নিয়ে ব্রিফকেসে ভরে রাখলো। সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে সাফওয়ান উঠে দাঁড়িয়ে রুমাইশাকে নিজের কাছে ডাকলো। রুমাইশা কাছে এলে ওর কোমরটা দুহাতে জড়িয়ে ধরে নিচ হয়ে ওর কপালে ঠোঁট ছোঁয়ালো সাফওয়ান। এরপর শব্দ করে চুমু খেলো কপালে। তারপর রুমাইশার ডান হাতটা টেনে নিয়ে হাতের অনিমিকার মাপ নিল। সাফওয়ানের কাজকর্ম দেখে রুমাইশা বুঝে গেল সাফওয়ান ফেরার প্রস্তুতি নিচ্ছে। সাফওয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি এক্ষুনি চলে যাবেন? হ্যাঁ, অনেক কাজ আছে, অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ। আর একটু থাকুন না হয়। রুমাইশার এমন চেহারা দেখে সাফওয়ানের আক্কেল গুরুম। বুকের ভেতর অদ্ভুত রকম অনুভূতি উদ্রেক হতে শুরু করলো।
হঠাৎ করে অন্যরকম বাসনা জেগে উঠল মাথার ভেতর। হাত পাগুলোর ভেতর কিছু একটা যেন কিলিবিলি করছে। ভেতরের আদিম সত্তাটা লাফালাফি করছে, বাইরে বেরিয়ে এসে রূপ দেখাতে যাচ্ছে। থেকে থেকে ইচ্ছে করছে ওর ভীষণ। রিমু যে ওকে এমন ইনোসেন্ট মুখ করে ঘায়েল করে দিতে পারবে তাও কোনাক্ষেরও ভাবিনি। দ্রুত নিজেকে সামলে নিল সাফওয়ান। ডান হাতটা দিয়ে রোমেশের চিবুক ধরে জন গলায় বলল, বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই শয়তানের নানির মতো চেহারাটা মোটেও ইনোসেন্ট করে রাখবি না। এইসব ট্রিক্স বিয়ের পরে অ্যাপ্লাই করবি, নইলে তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো। তখন আমার দোষ দিলে কিন্তু মেনে নিব না। শয়তানের নানি বলাই রোমেশার সাথে সাথে নিজের ইনোসেন্ট মুখ সরিয়ে আসলেই শয়তানের নানির মতো লুক দিল সাফওয়ানের দিকে। সাফওয়ান সেটা খেয়াল করে দুষ্টু হাসি দিয়ে রোমেশাকে নিজের থেকে সরিয়ে দিয়ে মাস্ক আর গগলস পরতে পরতে নির্বিকার গলায় বলল, ইয়াপ, নাও ইটস পারফেক্ট। তারপর বিছানায় থাকা ব্রিফকেসটা উঠিয়ে নিয়ে রোমেশার চোয়াল টেনে দিল 2 আঙ্গুল দিয়ে। তারপর বলল, ছাদের দরজাটা দিবি, আয়। সাফওয়ান আগে আগে চলো, রোমেশা পেছন পেছন। সিঁড়ি দিয়ে ছাদের দরজার কাছে গিয়ে সাফওয়ান দরজা পার হয়ে ও পাশে গিয়ে দাঁড়িয়ে রইল রোমেশার মুখোমুখি। তারপর রোমেশাকে ইশারা করলো দরজাটা দিয়ে দেওয়ার জন্য। রোমেশা দরজা দিতে যাবে, তখনই হুড়মুড়িয়ে এগিয়ে এসে নিজের মাস্কটা মুখের থেকে সরিয়ে দিয়ে পোগার এক চুম্বন বসিয়ে দিল রোমেশার ঠোঁটে। এমন আক্রমণে রোমেশের মুখ থেকে অস্পষ্ট ধ্বনি বের হলো, কিন্তু মুহূর্তে চোখ দুইটা বন্ধ করে নিল ও। আধা মিনিটের মাথায় এসে ছেড়ে দিল সাফওয়ান ওকে। আর তারপরই ভূতের মতো দ্রুত পায়ে ছাদ থেকে যেন অদৃশ্য হয়ে গেল সাফওয়ান। রুমাইশা সাফওয়ানের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল একটা। তারপর নিঃশব্দে দরজাটা লাগিয়ে দিয়ে রুমে এসে শুয়ে পড়ল।